এ কি নির্ণয় ভাই, এটা কোথায় নিয়ে এসেছেন আমায়? চারপাশে তো শুধু অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এমনকি আপনাকেও তো চোখে পড়ছে না আমার। সাথে কি আর বলি, তোর চোখে সমস্যা। হ্যাঁ, অন্ধকারের মাঝে দাঁড় করিয়ে রেখে আমার চোখের পাওয়ার পরীক্ষা করতে আপনাকে কে দায়িত্ব দিয়েছে শুনি? তোর দায়িত্ব আমাকে দিতে হবে কেন? তো তুই সম্পূর্ণ আমার। মানে? মানে তোর মাথার উপর চাঁদ দেখছিস, ওটা দেখাতে নিয়ে এসছি তোকে। কি? এই চাঁদ তো আমি ঘরের জানলা থেকেও দেখতে পেতাম, চোখ বেঁধে আনার কি দরকার ছিল? কোথায় আমি আরো ভাবলাম সিনেমার হিরোদের মতো ক্যান্ডেল লাইট ডিনারে সারপ্রাইজ দেবেন, তা না, এই অর্ধচাঁদ দেখাতে এনেছেন। তোর কেন মনে হলো তোকে আমি সারপ্রাইজ দেবো? মনে না হওয়ার কি আছে? যেভাবে নিয়ে এলেন আমি তো ভেবেছিলাম নিশ্চয়ই বড় কিছু অপেক্ষা করছে। এখন তো দেখি। আমি কোনো সিনেমার হিরো নই রোজ, আর না তুই হিরোইন। সিনেমার মতো করে জীবন চলে না, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। জ্ঞানের ভান্ডার। হোয়াট ভান্ডার? হোয়াট ভান্ডার না, জ্ঞানের ভান্ডার। দুজনের ঝগড়া শুনে মিটমিট করে হেসে উঠল রিয়ান। হাসির শব্দ বেশ জোরে হওয়ার কারণে তা কানে এলো রোজার। ভূ- ভূত নির্ণয় ভাই, ভূত। বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নির্ণয়কে। নির্ণয় বেচারা যেন বেশ বড়সড় শখ খেলো। হোয়াট হ্যাপেন্ড রোজ? হোয়াট? ওখানেই ভূত আছে নির্ণয় ভাই, আমি স্পষ্ট কারো হাসির আওয়াজ শুনেছি। রিল্যাক্স রোজ, কোনো ভূত টুত নেই। না রোজা কথা শেষ করার আগে চারিপাশে লাইট জ্বলে ওঠার কারণে সেই জায়গা আলোকিত হয়ে গেল। রোজা সে তো চোখ মুখ খিচে নির্ণয়কে জড়িয়ে আছে। চারিপাশ থেকে সকলে একসাথে হ্যাপি বার্থডে বলে উইশ করতে লাগলো তাকে। আস্তে আস্তে স্বাভাবিক হলো রোজা। নির্ণয়কে ছেড়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো চারিপাশ। আয়ান, ত্রিধা, অপূর্ব, রিয়ান, রিধিমা সকলকে একসাথে দেখে যেন চোখ দুটো আলুর মতো বড় বড় হয়ে গেল তার। হ্যাপি বার্থডে রোজ পাখি। হ্যাপি বার্থডে আমার ফিউচার। হ্যাপি বার্থডে আমার হৃদয় হরণী। হ্যাপি বার্থডে আমার অর্ধেক। নির্ণয়ের মধুস্বরে বলা কথাগুলোতে যেন কেউ অ্যালকোহল মিশিয়ে দিয়েছে। কথাগুলো শ্রবণ হতে যেন পুরো শরীরে নেশা ধরে যাচ্ছে অষ্টাদশীর। মনে সুপ্ত চাওয়াগুলো যেন বারবার বলতে চাইছে, আবার বলুন না নির্ণয় ভাই কথাগুলো। প্রণয়ের অনুভূতিতে ভেসে চলছে রোজা। অ্যান্সি, কে কাটবি নাকি এখানেই নাইট ক্লোজ করবি কোনটা? ত্রিধার কথায় ভাবনার ছেদ ঘটে রোজার। আজ তার বার্থডে ছিল অথচ তার নিজের মনে নেই, এরা মনে রেখেছে। আচ্ছা, নির্ণয় ভাই কি আগে থেকে জানতো নাকি ভাইজান জানিয়েছে? হাতের দিকে তাকাতেই খেয়াল করলো ত্রিধা তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে একটা টেবিলের কাছে, যেখানে অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখা ডেকোরেশন। অসম্ভব সুন্দর। এই নাও বারবি জল, কেক কাটা। রোজা দিকে একটা ছুরি এগিয়ে দিতে রোজা হাতে নিল সেটি, তবে দৃষ্টি তার শখের পুরুষের দিকে স্থির। সে খুব করে চাইছে নির্ণয় তার পাশে এসে দাঁড়াক, একসাথে কেক কাটবে দুজনে, তবে ইচ্ছেটা মনের মাঝে চেপে রাখলো। কি হলো বনু, কেকটা কার? রিয়ানের কথায় কেক কাটার জন্য হাত বাড়াতে খেয়াল করলো তার হাতের উপর আরেকটি হাত। রোজা হাতের মালিককে খোঁজার উদ্দেশ্যে তাকাতে খেয়াল করলো নির্ণয় তার দিকেই তাকিয়ে আছে। রোজা তাকাতে ভ্রুজোড়া নাচিয়ে নিল নির্ণয়। নির্ণয় তার সাথে কেক কাটবে ভাবতেই এই কালা চশমা গানে নাচতে ইচ্ছা করছে তার। দুজনে মিলে কেক কাটা শেষ হতে প্রথমে এক টুকরো কেক হাতে তুলে নিল নির্ণয়। রোজাকে খাইয়ে বাকিটা নিজে খেয়ে নিল। এই দৃশ্য যে হা করে পর্যবেক্ষণ করলো সকলে। ব্যাপারটা রিয়ানের ঠিক হজম হলো না। ভাই, আমার বোনের জন্মদিনের কেক আমারে একটু দে খাই। নির্ণয় তেমন পাত্তা দিল না রিয়ানের কথায়। রোজা বেশ লজ্জায় মাথা নুইয়ে নিল। তা দেখে রিয়ান আবারও বলল, বুঝেছি, কেক আমাকেই নিয়ে খেতে হবে বলে রিয়ান এগিয়ে গিয়ে এক টুকরো কেক হাতে নিয়ে খেতে লাগলো। কেক খাওয়া শেষ হতে সকলে এক এক করে গিফট দিল রোজাকে, শুধুমাত্র নির্ণয় ছাড়া। এতেই যেন বেশ অভিমান হলো রোজার। তবে এই অভিমান কি সেই পাথর লোকটা বুঝে? তার কি কোনো অনুভূতি নেই? হয়তো নেই, নাহলে বার্থডে গার্লকে যে গিফট দিতে হয় তা কি সে জানে না? সকলে গিফট নির্দিষ্ট স্থানে রেখে সমুদ্রের পাড়ে বসে গিটারে সুর দেওয়া ব্যক্তিটির কাছে এগিয়ে এলো রোজা। অর্ধচাঁদের মৃদু আলোতে লোকটাকে বেশ লাগছে। গিটারে সুর তুলতে যাবে এমন সময় পিঠে কারো ছোঁয়া অনুভব করলো নির্ণয়। চোখ বন্ধ করে শুকে নিল মিষ্টি মধুর একটা ঘ্রাণ। কিছু বলবি? কি করে বুঝলেন এটা? আমি আমি তো ডাকিনি আপনাকে। তোর নিঃশ্বাসের শব্দ আমি তোকে চিনতে পারবো রোজ। রোজা নির্ণয়ের পাশে গিয়ে বসলো। কি বলবি বল। সকলে আমায় গিফট দিল, আপনি কেন দিলেন না? আমার কাছে ওসব নেই, তোর কি লাগবে বল, এনে দেব। যা চাইবো তাই দেবেন? হ্যাঁ, দিব। প্রমিস করেন? বললাম তো দিব। না করেন। পিঙ্কি প্রমিস করেন, তারপর বলবো। ওইটা আরো কিভাবে করে? আপনি বলেন পিঙ্কি প্রমিস। আচ্ছা যা, পিঙ্কি প্রমিস। এখন বল কে চাই? আমায় বিয়ে করবেন নির্ণয় ভাই? নির্ণয় শান্ত চোখে তাকালো রোজার পানে, শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল রোজাকে। কি হলো নির্ণয় ভাই, বলুন না বিয়ে করবেন আমায়? আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি তোর? জানি না, শুধু জানি আমার আপনাকে লাগবে।
আমি কি বাছরে করে পণ্য যে চাইলে আর কিনে নিলি? এই কথাগুলো অনেক পুরনো দিনের কথা নির্ণয় ভাই। নতুন কিছু ট্রাই করুন। আর ইউ কিডিং উইথ মি? নো। তাহলে বলেই গিটার হাতে বসা থেকে দাঁড়িয়ে পড়ল নির্ণয়। রোজা নিজে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল নির্ণয়ের পিছনে। ভালোবাসি নির্ণয় ভাই, বউ হতে চাই আপনার, একটা সংসার চাই, আপনার বাচ্চার মা হতে চাই আপনার অর্ধাঙ্গিনী, হতে চাই আপনার সবকিছুর পাসওয়ার্ড, পেতে চাই আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, আপনার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। কথা শেষ করতে খেয়াল করলো নির্ণয় ইয়া বড় হা করে তার দিকে তাকিয়ে আছে। রোজা হাত দিয়ে মুখ বন্ধ করে দিতে বেশ বড় একটা শুষ্ক ঢোক গিলে নিল নির্ণয়। বাই এনি চান্স তুই কি আমাকে কোনোভাবে প্রপোজ করছিস রোজ? কোনোভাবে না, সরাসরি প্রপোজই করে দিলাম। আপনার আশায় থাকলে তো আমার সংসার, বাচ্চা কিছুই হবে না। কথা বলতে বলতে দুজনে এসে পৌঁছালো রিসোর্টে। রোজ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, জলদি যা। আমি বিয়ে করব নির্ণয় ভাই। নির্ণয় রোজার কথায় পাত্তা না দিয়ে তাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। তা দেখে বেশ রাগ লাগলো রোজার। সেও যেন নাছরবান্দা পেছনে যেতে লাগলো নির্ণয়ের মুখে শুধু এক বলি, বিয়ে করব নির্ণয়ের ভাই, বিয়ে করব। রুমে এসে গিটার ছুরি মারলো বেডের উপর। ব্ল্যাক শার্টের বুকের উপরে দুটো বোতাম খুলে এসির পাওয়ার বাড়িয়ে দিল নির্ণয়। ঠান্ডা আবহাওয়ায় শরীর ঘাম ঝরছে তার, কারণ সে তো ওই মেয়েটা যে কিনা বিয়ে করব করে মাথা খেয়ে নিচ্ছে। ও নির্ণয় ভাই। রোজার কথাতে বেশ চমকে উঠল নির্ণয়। তাকে বলেছিলাম ঘরে যেতে। রোজা গাছাড়া ভাব নিয়ে নির্ণয়কে পাশ কাটিয়ে বেডের উপর পড়ে থাকা নির্ণয়ের সাদা টি শার্ট আর টাওয়েল নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওদিক কোথায় যাচ্ছিস? দেখছেন না ফ্রেশ হতে যাচ্ছি। চোখে কি সমস্যা হয়েছে? আমার টি শার্ট কেন নিয়েছিস? দে ওটা। আমি একটা টি শার্ট নিলে কি কম পড়বে আপনার নির্ণয় ভাই? তুই আমার পুরুষ সম্পত্তি নিলেও কম পড়বে না। সম্পত্তি চাই না, আপাতত টি শার্ট নিয়ে যাচ্ছি। বলে উল্টো ঘুরে বড় বড় হা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল রোজা। নির্ণয় যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত দিয়ে বেডের উপর বসে পড়ল। 15 মিনিট পর শাওয়ার নিয়ে ভেজা চুল টাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো রোজা। বেশ স্নিগ্ধ লাগছে তাকে। গোলাপি ঠোঁটজোড়া হালকা কেঁপে কেঁপে উঠছে বারংবার। রুমে রাখা ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের চুল ছাড়ছে রোজা। রুমে যে কেউ আছে সেদিকে তোর খেয়াল নেই? তো আমি কি জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি নাকি যে আপনি থাকলে লজ্জা পেতে হবে? বেয়াদব, এখন বেরিয়ে যা আমার ঘর থেকে। যাবো, আগে বলুন বিয়ে করবেন আমায়? না। ভালোবাসি নির্ণয় ভাই, ভীষণ ভালোবাসি। ভালোবাসি কথাটা শ্রবণ হতে মস্তিষ্ক শীতল হয়ে গেল নির্ণয়ের। আজ তার পাগলি তার বাচ্চা বউ বিয়ের জন্য পাগলামি করছে, তবে সে তো জানে আরো বহু বছর আগেই সে তাকে নিজের করে নিয়েছে, তার অধিকার নিজের করে নিয়েছে। রোজার পাগলামিতে খুশি হলে মুখে গাম্ভীর্য টেনে ধমকে উঠল নির্ণয়। তোর কি লজ্জা করে না মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করতে? না, একদমই না। এত লজ্জা করলে বাচ্চা নিব কি করে বলুন তো? আর বরের আদরই বা কেমনে খাবো? এই তুই কি ড্রাঙ্ক? কিন্তু আমিও তো ওদের। আমি একদম সুস্থ মস্তিষ্কে আছি, আমি বিয়ে করব নির্ণয় ভাই। তোর নিশ্চয় জ্বর হয়েছে। দেখি দেখি। উফ, আপনিও না নির্ণয় ভাই। কি আমি? এখন বলুন বিয়ে করবেন কিনা? না, এই মেয়েকে এইভাবে থামানো যাবে না। মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে নির্ণয় এগিয়ে গেল রোজার কাছে। হাত বাড়িয়ে কাছে সাপের মতো পেঁচিয়ে নিল রোজার চিকন সরু কোমর। রোজা নিজেও সিডিউস করতে চাইছে নির্ণয়কে। মুচকি হেসে কিছুটা পিছিয়ে সজোরে ধাক্কা মারে নির্ণয়ের বুকে। বেচারা নির্ণয় তাল সামলাতে না পেরে পড়ে যায় নরম কুশনের বেডে। নিজেকে সামনে তোলার আগে তার বুকের উপর আবিষ্কার করে ছোট ছোট একটা মশার বাচ্চার মতো কিছু। নির্ণয়ের মতো লম্বা সুঠামদেহী শরীরের উপর রোজাকে সামান্য মশার বাচ্চায় মনে হচ্ছে। বুকের উপরে হালকা পা ঠেলে রোজা এগিয়ে এলো নির্ণয়ের ঠিক মুখের কাছে। ভালোবাসি নির্ণয় ভাই। রোজার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্ণয়ের মুখের উপর। এই মেয়ে কি তাকে একেবারে জানে মেরে দিবে বলে ঠিক করে নিয়েছে? নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে নির্ণয়, তবে রোজা সে আজ কোনো মতে বাধা মানতে রাজি নয়। আই নিড ইউ নির্ণয় ভাই। নির্ণয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে সে। রোজা নিজের মুখে হালকা এগিয়ে নির্ণয়ের কাছে এগিয়ে নিল। বলবে বিয়ে করবে না আমায়, চাই না আমাকে। রোজার নিঃশ্বাসের শব্দ বড্ড টানছে নির্ণয়কে। পুরুষত্ব হার মানছে তার এই নারীর ছলনার কাছে। রোজ শোন, রোজ আমার না মুড পাচ্ছে। কিসের? সামথিং নিউ। মানে? একটু টাচ, একটু আদর, একটু অন্যরকম কিছু। ও মা, তাই? হ্যাঁ। ইস নির্ণয় ভাই, আমার এখন মুড নেই। বলে নির্ণয়কে ছেড়ে উঠে দাঁড়ালো রোজা। এগিয়ে গিয়ে বসলো ডিভানে। আয়, আমি মুড তৈরি করে নেব। এখন ইচ্ছে করছে না তো। ওহ রোজ, একটু বোঝার চেষ্টা করে দেখ, আমি মরে যাচ্ছি। আদর না করলে বুঝি কেউ মরে নির্ণয় ভাই? আয় না রোজ, আমি নিজেকে সামলাতে পারছি না। বললাম তো মুড নেই।
প্লিজ রোজ, পা ধরছে, একবারে তো কিছু হবে না। নো মিন্স নো। নির্ণয়ের চোখে মুখে অসহায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, চোখ দুটো লাল হয়ে উঠছে। কাঁদো কাঁদো গলায় আবারও এগিয়ে এলো রোজার কাছে। রোজা আরাম করে ডিভানে বসে পা দুলাচ্ছে। রোজ শোন না, একবারে তো। দেখো, কথা শেষ করার আগেই নির্ণয় গিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল তার। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রোজার। নির্ণয় তৃপ্তির সাথে গ্রহণ করছে রোজার ঠোঁটের স্বাদ। নিজের মনের খায়েশ মিটিয়ে ছেড়ে দিল রোজার ঠোঁট। রোজা ডান হাতে উল্টো পৃষ্ঠের সাহায্যে নিজের ঠোঁট মুছে নিল, এমনভাবে ঘষে ঘষে মুছল যেন ঠোঁটে কোনো ময়লা লেগেছে। নির্ণয় তা দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। এভাবে ঘষছিস কেন? মনে হয় নোংরা লাগিয়ে দিয়েছে। নোংরাই তো, আপনার সব থুতু আমায় খাইয়ে দিলেন। ছি, এখন তো আমার বমি বমি পাচ্ছে। কি? থু। একটু আগে না বললি বিয়ে করবে? মেটেছে বিয়ের শখ? আমাকে বিয়ে করলে কিন্তু রোজ এইভাবেই থুতু খাও। নির্ণয়ের কথা শেষ করার আগে অনুভব করলো কেউ তার ঠোঁট জোড়া বন্ধ করে দিয়ে শুষে নিচ্ছে। নির্ণয় তাতে তাল মিলিয়ে চলছে। সে জানে এই ঠোঁটের মালিককে। কিছুক্ষণ আগের স্ট্রবেরি লিপ জেলে যেই স্বাদ সে রোজার ঠোঁট থেকে নিয়েছিল, এখনও সেই স্বাদ। নির্ণয় ধীর হাতে খামচে ধরল রোজার চুল। এভাবে কত সময় পার হলো কারো জানা নেই। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নির্ণয় নিজেও বেসামাল হয়ে উঠছে। চুম্বনরত অবস্থায় দু হাতে জড়িয়ে কোলে তুলে নিল রোজাকে। প্রেয়সীর ঠোঁটে ঠোঁট ডুবানো অবস্থায় আবারও এগিয়ে চলল বেডের দিকে। রাতের মাঝামাঝি ঘুমন্ত দুজন মানুষের মাঝে নেই বিন্দু পরিমাণ ফাঁকফোকর। একজন আরেকজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমের রাজ্যে ঘুরপাক খাচ্ছে। এত বছরের অপেক্ষার যেন সমাপ্তি ঘটলো আজ। বালিশের নিচে ভাইব্রেশন মুডে থাকা ফোনটা যেন বারবার কেঁপে ওঠে। এত শান্তির ঘুমে হঠাৎ ব্যাঘাত ঘটতে বিরক্ত চোখ মুখ কুঁচকে নিল রোজা। ঘুম ঘুম ভাবেই খুঁজতে লাগলো কোথায় বাজছে বেহায়া ফোনটা। খুঁজে না পেয়ে বেশ রাগ লাগলো রোজার। তবে এই রাগে এক বালতি পানি দিয়ে কাঁপতে থাকা ফোনটা শান্ত হয়ে গেল। হয়তো কল কেটে গিয়েছে। আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমিয়ে নিল সে। তবে এবারও তার শান্তিকে ভেঙচি কেটে আবারও বেজে উঠল হ্যালো কিটি কভারে মোড়ানো ফোনটি। এবার আর আশেপাশে কোথাও না খুঁজে বালিশের নিচে হাত দিতে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটি। ফোনের স্ক্রিনে পরিচিত নম্বরে চোখ পড়তেই ডান হাতে একবার চোখ কচলে নিল রোজা। ফোন হাতে নিয়ে পাশে পড়ে থাকা নির্ণয়ের সাদা রঙের গেঞ্জি পড়তে পড়তে বিছানা থেকে নেমে এগিয়ে গেল ব্যালকনির দিকে। চেহারায় বেশ গাম্ভীর্য এনে ফোন রিসিভ করলো। হ্যালো, সব রেডি করুন, আমি আসছি বাংলাদেশে। কথা শেষ হতেই ফোন কেটে দিল রোজা। দৃষ্টি দিল তারা জ্বলতে থাকা পরিষ্কার আকাশের পানে। কোথাও নেই কোনো মেঘ, তবে মেঘ জমেছে কারো মনে। চোখের কোণ যে চিকচিক করছে তার। আচ্ছা, রোজা কি কাঁদছে? হয়তো কাঁদছে। আকাশ বিলাস শেষে ঘরে প্রবেশ করতে চোখ জোড়া থমকে গেল ঘুমন্ত নির্ণয়ের পানে। ইস, কি অসম্ভব সুন্দর লাগছে মানুষটিকে। এই মানুষটিকে আপন করে পাবার তৃষ্ণায় এতকাল ব্যাকুল হয়েছিল সে। এই মানুষটি কি তা জানে? ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে নির্ণয়ের ঘুমন্ত মুখের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজা। নির্ণয়ের কপালে এঁকে দিল ভালোবাসার পরশ। চোখ উপচে যেন পানি পড়ছে তার। কেন এত কষ্ট হচ্ছে তার? কষ্টের মাঝে যে সে বিলীন হতে চায় না। তাকে যেতে হবে, তার দায়িত্ব সে ফেলতে পারবে না। আমায় মাফ করবেন নির্ণয় ভাই, আমার বাংলাদেশে যাওয়াটা অনেক বেশি দরকার। যে দায়িত্ব আমি স্ব ইচ্ছায় নিজের করে নিয়েছি, তা থেকে বেরোনোর উপায় আমার জানা নেই। কিছু সময় থেমে বড় একটা নিঃশ্বাস নিল রোজা। নির্ণয়ের কপালে আবারও এঁকে দিল ভালোবাসার পরশ। ভালোবাসি নির্ণয় ভাই। ভেজা চোখ মুছে উঠে দাঁড়ালো রোজা। বেড সাইড থেকে টাওয়েল নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো রোজা। পরনে সাদা রঙের টাওয়েল, গায়ে বেশ কিছু জায়গা উন্মুক্ত। টাওয়েল জড়িয়ে ভ্যানিটির পাশে গিয়ে দাঁড়ালো রোজা। হেয়ার ড্রায়ারের সাহায্যে বেশ যত্ন করে চুলগুলো শুকিয়ে নিল সে। লাগেজ থেকে নিজের পছন্দসই ফুল স্লিভের একটা টি শার্ট আর ব্যাগই বের করে পরে নিল সে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজে রয়েছে। লাগেজে লুকানো পাসপোর্টের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। তারপর সযত্নে পকেটে পুরে নিল। বেডের কাছ থেকে ফোন হাতে নিতে চোখ গিয়ে পড়লো অবুঝ শিশুর মতো ঘুমিয়ে থাকা নির্ণয়ের পানে। পা যেন এগোতে চাইছে না তার। আমি কি খুব স্বার্থপর হয়ে গেলাম নির্ণয় ভাই? কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলে নীরব চোখের জল ফেললো রোজা। তুমি আমাকে খুঁজো না নির্ণয় ভাই, আমি নিজেই ফিরবো তোমার কাছে। জানো নির্ণয় ভাই, ফিরে যাওয়ার আগে খুব করে ইচ্ছে করছিল তোমায় একবার জড়িয়ে ধরতে, তবে সে আর সম্ভব না। কথা শেষ করার আগেই হাতের মুঠোয় থাকা ফোনটা আবারও কেঁপে কেঁপে উঠছে। খেয়াল হতে দ্রুত পায়ে ঘরে ত্যাগ করলো রোজা। স্যার, ম্যাম কি আসবে? ওহ মিস্টার ইরফাস, আপনি বড্ড বেশি কথা বলেন। তা কখন বললাম? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। মেহেরিন জান্নাত চৌধুরী, সে নিজে কোথায় অনর তা হয়তো আপনি জানেন না। আজ পর্যন্ত কোনো মিশনে সে ফেল করেনি। মেয়েরা চলাকরা চলছাচলে জানে, এটা নিশ্চয়ই ভুলে যাননি আপনি। তার জ্বলন্ত প্রমাণ এই মিশন কোনোদিনও তাকে ছাড়া পূরণ হবে না।
আপনি কি তাহলে ম্যামকে ছলনাময়ী বললেন? তা কখন বললাম ইডিয়েট? সরি স্যার। ইরফাজ সাহেব, আপনি আগামী 4 মাস কোনো ছুটি পাবেন না, এটাই আপনার শাস্তি। সে আর বলতে, কিছু হলেই তো আমার ছুটির পেছনে পড়েন আপনি। নিজের তো বউ নেই, আমার দুঃখ কিভাবে বুঝবেন? কথাগুলো মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিল ইরফাজ। আমাকে কি কিছু বললে ইরফাজ? মানে স্যার, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি অনুমতি দেন তাহলে প্রকাশ করতাম। নিজের ভ্রুজোড়ায় হালকা ভাঁজ এনে ইরফাজের দিকে তাকালো প্রেম। তা দেখে শুষ্ক ঢোক গিলে নিল ইরফাজ। মানে স্যার, মনটা খসখস করছিল। আপনি নিষেধ করলে থাক। কি প্রশ্ন? জেরে কাশো তো শুনি। স্যার, আমার তো এখন কাশি পাচ্ছে না। আপনি যখন বলছেন একটু চেষ্টা করতে পারি। খুক করে কাশা ট্রাই করলো ইরফাজ। তোমার মতো তোমার কাশিও বাজে। এখন বলো, কি প্রশ্ন করতে চাও? ম্যাম এত অল্প বয়সে ডিপার্টমেন্টে যোগ করলো কিভাবে? আর একজন মেয়ের ওপর ডিপার্টমেন্টের সকলের এত ভরসা কেন? তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, শুটিং স্কেল, সব কিছুই ওকে আলাদা করে গড়ে তুলেছে। তাই ওকে স্পেশালভাবে ট্রিট করা হয়ে থাকে। আজ পর্যন্ত কোনো মিশনে ফেল করেনি সে। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে ডিপার্টমেন্ট তাকে আলাদাভাবে তাকে ডাকা হয়েছে। সিরিয়াস ইস্যুতে তো তার টিকিটও দেখা যায় না। আপনার কি মনে হয় স্যার ম্যাম পারবে? দেখা যাক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় আধা ঘন্টা ধরে কারোর জন্য অপেক্ষা করছে ইরফাজ আর প্রেম। এর মধ্যে বেশ কয়েকবার শাস্তিও পেতে হয়েছে ইরফাজের। আচ্ছা স্যার, ম্যাম দেখতে কেমন বলুন তো? আগুন সুন্দরী। মানে? মানে কিছু না, তোমার বাছায় বউ আছে। ইরফাজ, ম্যাডামকে নিয়ে কৌতূহল ছেড়ে দাও। এদিকটা আমি সামলে নিচ্ছি। যা বাবা, আমি এমন কি বললাম? সরি স্যার, একটু অপেক্ষা করতে হবে। ফিমেল ভয়েসের মিষ্টি কণ্ঠস্বর কানে ভেসে আসতে শরীরে যেন শীতল হাওয়া বয়ে গেল প্রেমের। ফুল স্লিভে সাদা টি শার্ট, সাথে ব্যাগি, হাঁটু ছুঁই ছুঁই, চুলগুলো উঁচু করে ঝুটি করা, মুখে কালো মাস্ক, চোখ জোড়া হালকা কালো দেওয়া, অসম্ভব সুন্দরী। ইরফাজের ডাকে ধ্যান থেকে বেরিয়ে এলো প্রেম। হুঁশ ফিরতে খেয়াল করলো ও রোজা ঘটঘট করে তাদের পেরিয়ে হেঁটে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে কি করছিস বোগাচ্ছোতা? তোর ম্যাম তো চলে যাচ্ছে। আপনাকে ডাকতে তো দেরি হলো, তাই ম্যামকে গাড়ি দেখিয়ে পানি নিতে বললাম। এবার তো চল। সকাল 7টা। ঘুম ঘুম চোখ ডলে বিছানায় উঠে বসে নির্ণয়। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। হঠাৎ এমন হওয়ার কারণ ঠাউরে আসছে না তার। পুরো শরীরে জমে আছে ক্লান্তি। আলতো হাতে মাথা চাপড়াতে লাগলো। সে হয়তো মনে করতে চাইছে কি হয়েছিল তার সাথে, তবে মস্তিষ্ক বেইমানি করছে তার সাথে। বেশ কিছুক্ষণ মাথা চেপে বসে রইল সে। ও ফাক। না, মাথা ভীষণ যন্ত্রণা করছে তার। এইভাবে থাকা যাচ্ছে না। আর এখনই শাওয়ারে যেতে হবে তাকে। ঢুলু ঢুলু চোখে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। তবে কিছু দূর গিয়ে পড়ে যেতে নিয়ে আবারও সামলে নিল নিজেকে। হাতে সাদা রঙের টাওয়েল কাঁধে ঝুলিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজার ছিটকিনি না লাগিয়ে শাওয়ার অন করে দিল। একটানে খুলে দিল নিজের পরনের টি শার্ট। উন্মুক্ত শরীর বেয়ে গড়িয়ে পড়তে লাগলো পানি। শাওয়ারের মাঝ বরাবর হাতের সাহায্যে চুলগুলো ব্যাক ব্রাশ করেছে সে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে আবারও গা এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায়। মুহূর্তে আবারও তলিয়ে গেল ঘুমের দেশে। কালো রঙের একটা গাড়ি এসে থামলো সাভারে আশুলিয়া থানার অধীনে থাকা 5তলা এক ফ্ল্যাটের সামনে। গাড়ি থামতে দারোয়ান দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এসে ব্যস্ত হাতে খুলতে লাগলো গাড়ির দরজা। ড্রাইভিং সিট থেকে নেমে এলো ইরফাজ। রোজার প্রতি দারোয়ানের খাতিরদারি দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল সে। কপালে সৃষ্টি হলো ভাঁজ। সামান্য একটা মেয়ের এত খাতিরদারি ঠিক হজম করতে পারছে না সে। রোজা গাড়ি থেকে নামতেই দারোয়ান মুখে খুশির আভাস দেখা গেল। আম্মাজান, আপনি খাইছেন? এতগুলো দিন আপনি না কে আম্মা? দারোয়ানের কৌতূহলের হাসি মুখে উত্তর দিল রোজা। কাজের জন্য বাইরে গিয়েছিলাম চাচা। আপনি ভালো আছেন তো? হ আম্মাজান, ভালো আছি। চাচির শরীর এখন সুস্থ তো চাচা? হ আম্মাজান, সেও ভালো আছে। দারোয়ানের সাথে কথা শেষ করে ভেতরের দিকে পা বাড়ালো রোজা। প্রেম ইরফাজ দুজনেই রয়েছে তার পিছনে। মনে এত প্রশ্নের ঝুড়ি থাকা সত্ত্বেও উত্তর খুঁজে পাচ্ছে না সে। আচ্ছা স্যার, এই মাইয়া কি কোনোভাবে ভিআইপি কেউ? আপনার আন্ডারে কাজ করবে সে, তবে আপনাকে পাত্তা দিচ্ছে না?
মনে হচ্ছে সে আপনার আন্ডারে নয়, আপনি তার আন্ডারে কাজ করবেন। ইপাজের বাচ্চা চাকরি বাঁচাতে চাইলে যা যা চুপচাপ হয়ে যাচ্ছে সব সহ্য করো। কিন্তু স্যার, জাস্ট কিউর মাউথ মিস্টার ইরফাজ। ওকে স্যার। দুজনের কথার মাঝে যেতে গিয়েও আর আবার ফিরে তাকালো রোজা। আপনারা এখন আসতে পারেন স্যার। কথাটুকু শেষ করে আবার চলে যেতে উল্টো দিকে পা ঘোরাবে এমন সময় কারোটাকে পা থেমে যায়। তার মেহেরিন, প্রতি উত্তরে কিছুই বলে না রোজা। সন্ধ্যায় অফিসে যেতে হবে তোমাকে আজকে। রাতের মিশনের জন্য প্রস্তুত তো তুমি? এবার কোনো প্রতি উত্তর এলো না, তবে ঠোঁটের কোণে খেলে গেল এক অদ্ভুত বাঁকা হাসি। হাতের সাহায্যে কিছু ইশারা করে ফ্ল্যাটে প্রবেশ করলো রোজা। রোজার ইশারা পেয়ে প্রেম নিজেও বাঁকা হেসে গাড়িতে গিয়ে বসলো। সবকিছু যেন ইরফাজের মাথা তলানিতে গিয়ে বিচ্ছে। এই মেয়ে বেশ রহস্যময়ী, ভয়ঙ্কর তার চোখের দৃষ্টি। যার চোখ জোড়া এত সুন্দর, মুখ না জানি কত সুন্দর হবে। এই পাঞ্চুত কারো হুঙ্কারে ভাবনা ছেদ ঘটে ইরফাজের। খেয়াল করলে এর চোখে পরে রাগে জ্বলতে থাকা প্রেমের ফর্সা মুখশ্রী, যে কিনা এক আগুন চোখে তাকিয়ে আছে বেচারা ভোলা ভালা ইরফাজের দিকে। কিরে ব্যাককল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কলকাতা হালবারের কথা ভাবছিস? লাভ নেই, তোর মেশিন পচে গেছে। যাবে না আমাকে রেখে, একা বিয়ে করলে তো পচেই যাবে। প্রেমে এমন কথায় মাথায় হাত দিল ইরফাজ। কোন কুলক্ষণে যে বিয়েটা করেছিল আল্লাহ জানে। এবার কি যাবি নাকি এখানে ফেলে যাব তোকে? থাক, বরং আমি নীলিকে কল করছি। ইরফাজ কোনো কথা না বলে সোজা গিয়ে বসে ড্রাইভিং সিটে। এই লোকের সাথে কথা বলে তার কাজ নেই। মুখ ফসকে কিছু বললে আবারও ছুটি বন্ধ করবে। অবাক করা এক সময় কিছুক্ষণ আগে যে ঘর ছিল বেশ পরিপাটি সাজানো, এখন সেই জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডিভানের একপাশে রাগে লাল হয়ে বসে রয়েছে নির্ণয়। হাত থেকে ঝরেছে ফোঁটা ফোঁটা রক্ত। ভয়ে দরজার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রিধিমা, ত্রিধা, রিয়ান। কারো বিন্দুমাত্র সাহস কুলাচ্ছে না নির্ণয়ের মুখোমুখি হতে। এইমাত্র কিছুক্ষণ আগের কথা, বেশ নিশ্চিন্তে নরম বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল রিয়ান। তবে হঠাৎ অনুভব করলো ঘুমের মধ্যে যে হাওয়ায় ভাসছে সে স্বপ্ন ভেবে যেই না আবারও ঘুমের দেশে পাড়ি জমাবে, ঠিক তখনই গালের উপর সজোরে এক ঘুষি পড়ে তার। বোন কই? ভাই বিলিভ মি, আমি জানি না রোজা কই। ফক বিলিভ। আমি সত্যি বলছি ভাই। ওর লাগেজ, ফোন, কোথাও কিছু নেই। হঠাৎ রিয়ানকে ছেড়ে মাথা চেপে ধরে নির্ণয় পাগলের মতো চিৎকার করতে লাগে। ভাই ভাই প্লিজ শান্ত হও, ও হয়তো আশেপাশে কোথাও আছে। কথা শেষ করে গলা ছেড়ে চেঁচিয়ে ওঠে রিয়ান। 2 রুমের পরে রুমে ঘুমে বুঁদ হয়ে একে অপরের শরীরের উপর পা তুলে ঘুমাচ্ছে রিধিমা, ত্রিধা। রিয়ানের গলা ফাটানো ডাকে ঘুম কিছুটা হালকা হয়ে এলো ত্রিধার। তবে সেদিকে পাত্তা না দিয়ে আবারও যেই না ঘুমের দেশে ডুব দিবে, আবারও সেই একই গলা ফাটানো ডাক। রিধি জলদি আয়। রিয়ানের কণ্ঠে উত্তেজনা। ব্যাপারটা খেয়াল হতে ঘুম ছুটে যায় ত্রিধার। চোখ খুলে দেখতে পায় রিধিমা তার শরীরে লেপ্টে আছে। মেয়েটার মুখটা বেশ শান্ত লাগছে। সারা রাত জেগে মাত্রই ঘুমিয়েছে দুজন। এখনই ঘুম ভাঙানোর ইচ্ছা করছে না ত্রিধার, তবে ডাকতে তো হবেই। এই রিধিমা, রিধিমা। উফ রোজা বেবি, আর একটু ঘুমোতে দে না। আমি রোজ নই। এই রিধিমা, রিয়ান ডাকছে তোমাকে। ডাকুক, আমি ঘুমাবো। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ কানে এলো ত্রিধার। শব্দ এতই জোরে ছিল যে যার ফলে ধীরপির করে ঘুম থেকে জেগে ওঠে রিধিমা। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ত্রিধা। কি ঘটছে এখনো ঠাউরে এলো না রিধিমার, তবে এক পাশ না ভেবে ঘুম ঘুম চোখে সেও গেল ত্রিধার পিছু। রিয়ানের ঘরের সামনে এসে পা থেমে গেল দুজনার। চোখ জোড়া কপালে ওঠার উপক্রম। রিধিমা যেই ঘুম ঘুম চোখে এসেছিল সেই চোখ জোড়ায় এখন বিস্ময়ের ছাপ। কাছের টি টেবিলের কাজগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। তার পাশে ডিভানে বসা নির্ণয়ে হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। কিছু একটা ঘটেছে ভেবে ভয়ে পিছিয়ে গেল রিধিমা। কাপা কাপা গলায় ভাই। দরজায় কারো কণ্ঠ পেতে কাটা হাতেই বসা থেকে দৌড়ে এলো নির্ণয়। রিধা, আমার রোজ কই? রোজ? বেশ বড় একটা শখ খেলো রিধিমা। রোজা মিসিং। কি হলো, চুপ করে কেন আছিস? বল, আমার রোজ কই? আর আমি জানি না ভাইজান, এত রাতে তো। কথা শেষ করার আগে রিধিমাকে থামিয়ে নির্ণয় বলল, হ্যাঁ এসেছিল, তবে সকাল থেকে ওকে কোথাও পাচ্ছি না। সে কি আনসি? একা একা কোথায় যাবে মেয়েটা? এখানকার কিছু চেনে নাকি ও? জানি না, আমি কিছু জানি না। নিজের মাথা চুল টেনে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো নির্ণয়। তোর বোনকে এনে দে আমার কাছে প্লিজ ভাই, আমার রোজকে আমার কাছে ফিরিয়ে দে। মাথা চুল ছেড়ে দ্রুত গিয়ে রিয়ানের পা চেপে ধরে নির্ণয়। প্লিজ ভাই, আমি জানি তুই লুকিয়ে রেখেছিস আমার রোজকে ফিরিয়ে দে ভাই। নির্ণয়কে বাচ্চাদের মতো অসহায়ভাবে কান্না করতে দেখে এগিয়ে এলো রিধিমা।
ভাই শান্ত হো, রোজ আশেপাশে কোথাও আছে হয়তো। রিয়ানের পা ছেড়ে এবার রিধিমার পা আঁকড়ে ধরে নির্ণয়। ঋতু প্লিজ ব্যাক। রোজ ওকে ওকে খুঁজে এনে দেবো। আশেপাশের কোনো কথায় যেন কানে যাচ্ছে না। রিয়ানের একমাত্র বোন হারিয়ে গেছে, তাতেও নেই কোনো প্রতিক্রিয়া। কি হয়েছিল অ্যান্সি? তুই কি ওকে রাতে কিছু বলেছিলি? রাতের কথা মাথায় আসতেই কান্না থামিয়ে দেয় নির্ণয়। চোখ বন্ধ করে মনে করে আসলে কি ঘটেছিল। প্রথমেই ঝাপসা দেখলো, মুহূর্তে মনে পড়ে যায় রাতের কথা। প্রেয়সীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে এগিয়ে যায় বিছানায়। বেশ আরাম করেই তাকে শুইয়ে দেয় বিছানায়। চুম্বনের মাঝে নিঃশ্বাস ভারী হয়ে আসে দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে প্রণয়ে। নির্ণয় রোজার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে মুখ ডুবিয়ে দেয় গলায়। ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় পুরো গলা। এক হাতে ধীরে ধীরে বুক থেকে নামিয়ে দেয় কালো রঙের স্লিক শাড়ির আঁচল। লাশময় নারীটি বেশ লোভনীয় লাগছে তার কাছে। নিজেকে নিয়ন্ত্রণে নেই কোনো প্রয়াস। গলা থেকে মুখ সরিয়ে নেয় নির্ণয়, দৃষ্টি আনে রোজার লজ্জা লাল আভা ফুটে ওঠা মুখের পানে। রোজ পাখি নেশালো সুরে উত্তর দেয় রোজা। জানি এখন আমাদের মাঝে যা হবে তাতে তোর কষ্টটা বেশি হবে, তবে বিলিভ মি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। লাভ মি নির্ণয় ভাই। নির্ণয়ের চোখ জোড়া এক প্রকার বড় বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম। আর ইউ সিরিয়াস রোজ? ইয়েস আই অ্যাম। নাও লাভ মি হানি। নির্ণয় যেন অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। এই মেয়ে নাকি এতদিন সে ছোট ভেবে ভুল করেছিল। কি হলো, ওভাবে তাকিয়ে না থেকে আদর করবে তো নাকি? ওয়েট, তোমার বডিতে আবার প্রবলেম আছে নাকি নির্ণয় ভাই? কি বললি তুই? তা না হলে আমার মতো হঠি একটা মেয়ে তোমার কাছে এভাবে শুয়ে আছে, আর বাবাজি তো দেখি ঘুম। তবে রে শালি, নির্ঘাত ঝাঁটি ভাঙবে তোর, জাস্ট ইম্যাজিন। তা দেখো এমন যেন না হয় 2 মিনিটেই আবার বমি হয়ে যায়। নো বেবি, নির্ণয় চৌধুরী এত নরবর নয় যে অল্পতেই বমি হবে। আগে তোর বমির কথা ভাব, তারপর না হয়। কথাটা সম্পূর্ণ করার আগে নির্ণয়কে টেনে নিজের ওষ্ঠে দ্বারা দখল করে নেয় নির্ণয়ের ওষ্ঠ। মনে মনে বেশ খুশি হয় নির্ণয়। সমান তালে তাল মিলিয়ে যায় নির্ণয়। দ্রুত হাতে খুলতে লাগে নিজের শার্ট। ঠোঁটে ঠোঁট ডুবানোর যে মাঝে নির্ণয়ের হাত বিচরণ করে রোজার পুরো শরীর কেঁপে ওঠে। এক এক করে রোজার শরীরে জড়িয়ে থাকা প্রতিটা বস্তুই খুলে ফেলে নির্ণয়। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে সারা শরীর। এবার মিলিত হতে থাকে তৃষ্ণার্ত দুটি নরনারী। অধিক সময় পার হয়ে পরে দুজনা বেশ ক্লান্ত। নির্ণয় পুরো শরীরের ভার ছেড়ে দিয়েছে বাচ্চা মেয়েটার উপর। উফ নির্ণয় আপনি এত ভারী। এতক্ষণ তো উপরে ছিলাম, তখন ভালো লাগেনি নাকি? এখন এসছিস ঢং করতে? এই উঠুন তো, আমি ওয়াশরুমে যাব। যা তো, কে ধরে রেখেছে তোকে? এত বড় শরীর নিয়ে আমার উপর পড়ে আছেন কেন? রোজা নির্ণয়কে সরাতে বার কয়েক ধাক্কা দিল, তবে চুল পরিমাণ নড়াতে সক্ষম হলো না সে। উফ, তোর চালে আর পারি না। হ্যাঁ হয়েছে, এবার উঠুন। আর একটু হারবালে শরণাপন্ন হয়েন, যা দম দেখলাম। কি বলিস, এত সময় তাও দম নেই? এই তুই কি বাঙালি? না, আমি উগান্ডার বাসিন্দা। উঠুন তো। রোজার ধমকে সরে যায় নির্ণয়। রোজা কথা না বাড়ি পা বাড়ায় ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে সে বিছানায় গিয়ে আবারও শুয়ে পড়ে। রোজা এসেছে বুঝতে পেরে নিজের সাথে আবারও জড়িয়ে নেয় তাকে। মুখ ডুবিয়ে দেয় রোজার হালকা ব্রাউন কালার চুলে। হঠাৎ ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করে। তারপর আর ধ্যান ভেঙে নিজের ঘাড়ে হাত রাখে নির্ণয়। কই, এখন তো ব্যথা করছে না। কাল তাহলে কি হয়েছিল? কি হয়েছিল কাল? উফ, মাথাটাই বা এত যন্ত্রণা কেন দিচ্ছে? সময় প্রায় মাঝরাতের কাছাকাছি। জঙ্গলের পথে ছুটে চলেছে দুটি তরুণ যুবক। তার পিছনেই ছুটে চলছে সিভিলে একদল পুলিশ। দৃষ্টিসীমার যতদূর তাকানো যায় ঘন জঙ্গল। আশেপাশে নেই কোনো লোকালয়। পুরো জঙ্গল জুড়ে শোনা যাচ্ছে কয়েক জোড়া পায়ের শব্দ থেকে হচ্ছে ফায়ার। একে বেঁকে দৌড়ে চলেছে যুবক দুটি। দেশের সবচেয়ে বড় ড্রাগের ব্যবসায়ীর হাত রয়েছে এদের। মরণের সময় ঘনিয়ে এলে পাপের বোঝাও বেড়ে যায়। দুজনের নামে রয়েছে ধর্ষণ কেস। পুলিশের তারাকে প্রাণ বাঁচাতে দৌড়ে চলেছে যুবক দুটি। হঠাৎ সামনে কিছু ছায়া পেতেই থমকে যায় পা। পিছনে পুলিশ, সামনে জমদূত। কে বাঁচাবে তাদের? একজন অপরজনের দিকে তাকালো। শরীরে ঘাম ঝরছে অবিরাম। হো হো করে হেসে উঠল ছায়া। ফিমেল ভয়েস এসে মধুর হাসি যেন আজ বড্ড ভয়ঙ্কর, যা মস্তিষ্ক ঝাঁঝরা করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে রক্ত সঞ্চালন। হঠাৎ থেমে গেল হাসি। কানে ভেসে এলো দুটি লাইন। পালা পালা, বাঁচতে চাইলে পালা। অন্তর আত্মা শুকিয়ে আসছে যুবক দুটির। শুষ্ক ঢোক গিলে সুমন নামের একজন বলল, কে? আবারও শোনা গেল হাসির শব্দ। ইতিমধ্যে পুলিশগুলো বেশ কাছাকাছি চলে এসেছে। পিছনে দৃষ্টি দিল মৃদুল। ভাই পুলিশ আসছে, পালা ভাই পালা।
আবারও শুষ্ক ঢোক গিলে নিল সুমন। হঠাৎ গুলির আওয়াজে থমকে গেল পুরো জঙ্গল, কাঁপতে লাগলো সুমন। পাশে তাকাতেই চোখে এলো মৃদুলের নিথর দেহ। এবারে শুষ্ক ঢোক গিলে নিল সে। পিছনে আসতে থাকা পুলিশগুলো থেমে গেছে গুলির শব্দে। পানি পানি জেল কাস্টডিতে পানির জন্য কাতরাচ্ছে সুমন, তবে আশেপাশে কোথাও পানি ছিটে ফোটার দেখা নেই। চেয়ারের সাথে হাত পা অবস্থায় ফেলে রাখা হয়েছে তাকে। শরীরে রয়েছে বিভিন্ন ক্ষতের দাগ, কিছু কিছু জায়গায় রক্ত জমে কালো হয়ে গিয়েছে। ব্যথায় যেন পুরো শরীরটা টনটন করছে তার। পানি চাই, পানি। কারো কণ্ঠে চোখ জোড়া হালকা মেলে আবারও বন্ধ করে সুমন। বাঁকা হেসে এগিয়ে এসে সুমনের সামনে চেয়ার টেনে বসলো প্রেম। হাতে তার এক গ্লাস পানি। বেশ শব্দ করে পানির গ্লাস রাখলো দুজনের মাঝখানের টেবিলে। কি হলো? পানি চাই। আমাকে এখানে আনা হয়েছে কেন? সুমনের করা প্রশ্নে হো হো করে হেসে উঠল প্রেম। যেন পৃথিবীতে এর থেকে মজার জোকস কখনোই শুনেনি সে। আসলেই শুনেনি হয়তো। ব্যাপারটা এমন যেন চোরের ঘরে চুরি হয়েছে। প্রেম এবার ভনিতা ছাড়াই বলতে শুরু করলো। রয়্যাল ক্যাসিনো কার আন্ডারে? শেয়ারে কে কে আছে? কার হয়ে কাজ করছিস? সব ইনফরমেশন চাই। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কাঁধ কিছু বাঁকালো সুমন। এতেই যেন সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো প্রেমের। তোদের কি মনে হয় আমাকে আটকে রাখতে পারবি তোরা? তোর কোন বাপে ছাড়াবে তোকে? অযাচিত শব্দগুলো কানে আসতে দুজনের দৃষ্টি স্থির হলো জেল গেটের দিকে। লোহার তৈরি কারাগারের দরজায় গাছাড়াভাবে দাঁড়িয়ে আছে রোজা। পুরো মুখ ওড়নায় কাভার করা, পরনে গ্যাবার্ডিনের সাথে হোয়াইট শার্ট ইন করা, বুকের উপর দুটো বোতাম খোলা, হাতে রোলেক্স ওয়াচ। মিলি, হাতের সাহায্যে প্রেমকে থামিয়ে দিল রোজা। এগিয়ে এলো চেয়ারে বেঁধে রাখা সুমনের কাছে। বল, কোন বাপ আসবে তোর? নিশ্চুপ সুমন, মুখে কোনো আওয়াজ নেই। গলার স্বরকেও থামিয়ে দিয়েছে তার। সুমনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো রোজা। মুখ ঢাকা থাকায় কারো নজরে এলো না তা। Sir, kindly leave this place. I need some talk to her. ইয়েস, ক্যারি অন। রোজাকে রেখে রুম ত্যাগ করলো প্রেম। তবে যাওয়ার আগে একবার নজর বুলিয়ে নিল সুমনের দিকে। টেবিলে রাখা পানির গ্লাস হাতে তুলে নিল রোজা। ধীর পায়ে এগিয়ে গেল সুমনের কাছে। গ্লাস এগিয়ে দিল মুখের কাছে। পানি দেখা পেতেই ঢকঢক করে পূর্ণ পানি সাবার করে দিল সুমন। গ্লাস যথাস্থানে রেখে সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে গা এলিয়ে দিল রোজা। সুমন অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার পানে। বয়স অল্প হলেও কারেন্ট বেশি মেয়েটার। চলো একটা ডিলে আসি। যেমন? সুমনের উত্তরে সোজা হয়ে বসলো রোজা। ইনফরমেশন দিয়ে মরবি নাকি না দিয়ে মরবি? যদি দিয়ে মরিস তাহলে তোর পরিবারের দায়িত্ব ডিপার্টমেন্ট নেবে, আর যদি না দিয়ে মরিস তাহলে তোর ছেলে যাবে অনাথ আশ্রমে, আর তোর বউ রোজ কারো না কারো বিছানায় নতুন নতুন পুরুষের মনোরঞ্জন করবে, তোর ছেলে রাস্তায় বিক্রি করবে। এখন ডিসিশন তোর। আরে শালি, তুই কি ভেবেছিস জীবন বাঁচাতে সব তথ্য তোকে দিয়ে দিব? হো হো করে হেসে উঠল রোজা। ভয়ঙ্কর সেই হাসি পিলে কিছুটা চমকে উঠল সুমনের। তবু নিজেকে শান্ত রেখে ভারী কি কণ্ঠে বলল। যাক, ইয়োর ডিপার্টমেন্ট। তা তুই কি ভেবেছিস তথ্য দিলেই তুই বেঁচে যাবি? বাঁচিয়ে রাখবো তোকে? তোর মতো বাস্টার্ডের জায়গায় মাটির বুকে আবার হবে। শুষ্ক ঢোক গিলে নিল সুমন। আমাকে মারলে কখনোই তার ধারে কাছে যেতে পারবে না তোর ডিপার্টমেন্টে কেউ। তোর মতো নরকের কীট এই সমাজের অভিশাপ, তোকে বাঁচিয়ে রেখে লাভটা কি? তোরা দেশে খেয়ে দেশের সাথে বেমানি করছিস। কথা শেষ করার বিকট শব্দে ছেয়ে গেল চারিপাশ। দেয়ালে ছোপ ছোপ রক্তের আভা। দ্রুত কদমে এগিয়ে এলো ইরফাজ আর প্রেম। ধোয়া ওঠা রিভলভারের নিচে ফু দিয়ে শান্ত করলো রোজা। হোয়াট ইজ দিস মেহরিন? এখন উপর মহলে কি জবাব দিব আমরা? ও একমাত্র ক্লু ছিল আমাদের মিশনের। গা ছাড়া ভাব নিয়ে জেল গেটে দিয়ে বেরিয়ে গেল রোজা। স্যার, এখন কি হবে? জানি না। আমার কাজের কৈফিয়ত আমি নিজে দিতেই ঢের পছন্দ করি। বলেই গটগট করে বেরিয়ে গেল রোজা। ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটি ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। এর উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালি উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি এবং সার্দিনিয়া সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো এবং ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির বিলাসবহুল এক আলিশান বাড়িতে নিজের কামরার মদ্যপানে ব্যস্ত এক 28 বছরের তাগড়া যুবক। পুরো শরীর উন্মুক্ত, কাঁধ অবধি ঝুলছে সিল্কি চুলগুলো। গায়ের রং উজ্জ্বল ফর্সা ন্যায় শ্যামা।
শ্যামবর্ণ যেন এই পুরুষের সৌন্দর্যের প্রধান উৎস। ডান ভ্রু উপরে রয়েছে বেশ গাঢ় এক কাটার দাগ। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে সেই দৃষ্টি কাচের দেয়াল ভেদ করে বাহিরের পানে। নিশানা মন ও গহ্বরে হরিণী শিকারে। তুমি জানো না? অসময়ের বিশ্রীভাবে বেজে ওঠা ফোনে বেশ বিরক্ত হলো যুবকটি। ওয়াইনের গ্লাস হাতেই তুলে নিল। পাশে বাজতে থাকা ফোনে তাকালো। শালার বেটা ফোনকে। হ্যালো। অপর পাশে বলা কথাতেই যেন মগজে আগুনের ফুলকি জ্বলতে শুরু করেছে যুবকটির। এক হাতে আছড়ে ফেলে হাতে থাকা মোবাইলটা ওয়াইনের গ্লাস এক চুমুকে শেষ করে সেটিও মাটিতে ফেলে। আমার এতদিনের ক্যাসিনো এভাবে শেষ হতে পারে না, কখনোই না। ডিভানে গিয়ে গা এলিয়ে দেয় যুবকটি। তবে মিনিট পাঁচেকের মাথায় আবারও সোজা হয়ে বসে হো হো করে হেসে উঠে সে। চোখে মুখে উন্মাদের ছায়া। বুলবুলি। পুরো ঘর মেতে ওঠে অট্টহাসিতে। যা তার দেয়ালে মাঝে বাড়ি খেয়ে রুমে ঘুরপাক খাচ্ছে। রুমে বেডসাইড টেবিলে থাকা লাল এক সুইচে চাপ দিয়ে আবারও গিয়ে বসে ডিভানে। হাতে ওয়াইনের বোতল, অপর হাতে জ্বলন্ত সিগারেট। ওয়াইনের বোতলে চুমুক দিতে ঘরে প্রবেশ করে অল্প বয়সী এক লাস্যময়ী তরুণী। পরনে সিল্কের শাড়ি, সাথে ডায়মন্ডের হালকা পাতলা কিছু জুয়েলারি। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। হিলের ঠকঠক শব্দে যুবকের আর বুঝতে বাকি রইল না কে প্রবেশ করেছে তার ঘরে। পর্ব 21। বেবি, ইউ ওয়ান্ট স্পেন্ড সেম টাইম উইথ মি? ওয়াইনের গ্লাসে মনোযোগ রেখে ঠোঁটের কোণে সিগারেট রাখে যুবকটি। মুখ ভর্তি ধোয়ার গ্লাসের উপর ছুঁড়ে মারে। রুমে যে সে ব্যতীত কেউ আছে সেদিকে কোনো খেয়াল নেই তার। রোহান। রক্ত গরম চোখে মেয়েটির দিকে তাকাতে কিছুটা ভড়কে যায় মেয়েটি। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে এগিয়ে এসে বসে ডিভানে। গলা জড়িয়ে নেয় যুবকটির। বিরক্ত যেন ছেয়ে যায় যুবকটির চেহারায়। লিভ মি যারা। বেবি, আই লাভ ইউ। বাট আই এম নট। এবারও যেন বেশ শান্ত যারা। এ যেন আজ নতুন প্রত্যাখ্যান নয়, এর আগেও বেশ কয়েকবার হয়েছে সে। তবুও বারবার ফিরে আসে এই পুরুষের কাছে। কিসের আশায় আজও তার অজানা। পেয়েছো তাকে? হারিয়েছি কবে? অন্য কারো বউ সে। হোক না অন্য কারো, আমার ভালোবাসার আধিপত্য বিস্তার আজও বাকি তার শরীরে। আমার ছোঁয়া না পাওয়ার পর্যন্ত যে সারা জীবন আমার কাছে নতুন। এতে হাজারবার যদি অন্য কারো হয় তবুও সে আমার। আমি তাকে চাই, উম্মাদের মতো চাই। আমার ছোট জীবনের একমাত্র চাওয়া সে। সে শুধুই আমার, যতক্ষণ না আমি তাকে ভাঙব সে শুধুই আমার। হো হো করে হেসে ওঠে যারা। তার খেয়ালে এলেই ভ্রুজোড়া কুঁচকে নেয় যুবকটি। হোয়াট রাবিশ, হাসছো কেন? তোমার কি মনে হয় রোহান, নির্ণয় চৌধুরী কাঁচা খেলোয়াড় যে কিনা বহু বছর আগে তোমার নাকের ডগা থেকে শিকার ছিনিয়ে নিয়েছে, সে তোমায় সহজেই চুপ করে থাকবে? তার বউকে তুমি তার কাছ থেকে কেড়ে নিবে? রহস্যময় এক হাসি ফুটে ওঠে রোহানের ঠোঁটে, তবে তা জারার চোখের অগোচরে। নির্ণয় চৌধুরী আমার লেভেলে ছিল কবে যারা? আমার শিকারের আমানতকারী তাকে রেখেছি। তার মানে এই না শিকারী সেই। মেহেরিন কেন? আমি নই কেন রোহান? মেহেরিন, যে চোখজোড়া ভর্তি মায়া, সে চোখজোড়াই আমার ধ্বংস। যে হাসিতে মুক্ত ঝরে, সেই হাসি আমার অস্তিত্ব বিলীনের ক্ষমতা রাখে। যাকে বহু বছর আগে থেকে চাই, তাকে ভুলানো তোমার কর্ম নয় যারা। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো রোহন? প্রেমে পড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক অনুভূতি হলো সেই ভালোবাসা না পাওয়া। আমি চেয়েছি তোমাকে, নিজের সমস্ত কিছু উজাড় করে চেয়েছি তোমাকে, তবে কেন আমার হলে না রোহন? যারা চোখের পানি চিকচিক করছে, প্রকাশ করছে কতটা ব্যথা জমানো তার মনে। অনুভূতি পাহাড়ের উঠো না যারা, তলদেশে তলিয়ে যাবে। বাকিটা কোথায় রেখেছি? নিজের সবকিছু বিসর্জন দিয়ে তোমার হতে চেয়েছি। নিজের সর্বোচ্চ ছেড়ে এদেশে ছুটে এসেছি। রানী না হয়ে দাসীর জায়গায় চেয়েছি। সব শেষে তোমাকে চেয়েছি। কেন রোহন আমাকে ফিরিয়ে দিলে? কলিজায় ভয় আনো যারা, আমি আগুন। আমার তাপে জ্বলা তোমার কাম্য নয়, দেশে ফিরে যাও।
ফোন হাতে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে রিয়ান। এখন পর্যন্ত প্রায় 100টির বেশি কল ঢুকানো হয়েছে রায় নামে সেভ করা নাম্বারে, তবে প্রতিবার একই টোন বেজে উঠছে। কোথায় তার বোন? একমাত্র বোনকে হারিয়ে গেছে ভাবতেই গা শিউরে উঠছে তার। বাংলাদেশি নাম্বারেও কল করেছে বহুবার। মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে রিয়ান। মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে তার, এত চাপা সহ্য হচ্ছে না। বাসায় কি জবাব দিবে সে? তার ভরসাতেই তো এত দূর পাঠানো হয়েছিল তাকে, আর ভাই তাকেই বা কিভাবে সামলাবে সে? ওহ না, আর পারছি না। কোথায় গেলি তুই রোজ? চোরের মতো পা টিপে টিপে রুমে প্রবেশ করছে রিধিমা। রিয়ানকে মাথা চেপে বসে থাকতে দেখে বুকের ভিতর ধক করে উঠল তার। একমাত্র বোন চোখের মনির খোঁজ না পেয়ে ব্যাকুল হয়ে গেছে ছেলেটা। হাসি খুশি ছেলেটার মুখে পড়েছে চিন্তার ছাপ। রিধিমা এগিয়ে গিয়ে বসে রিয়ানের পাশে, হাত রাখে রিয়ানের কাঁধে। ভাই, কাঁধে কারো স্পর্শ পেয়ে মাথা ঘুরে তাকায় রিয়ান। কাছের কাউকে এই মুহূর্তে ভীষণ দরকার ছিল তার। ছেলেদের যে কষ্ট হয় আপন মানুষ হারালে, তাদেরও যে মন পুড়ে কথা প্রকাশ করার ক্ষমতা হয়তো ছেলেরা রাখে না। ঋধু, আমার রোজা কোথায় গেল? রিধিমা হাত রাখে ভাইয়ের মাথায়। সান্ত্বনা দেবে নাকি সত্যি বলবে বেশ দ্বিধায় ভুগছে সে। বোনকে দেওয়া কথা আর ভাইয়ের অসহায়ত্ব কোন দিকে যাবে বুঝতে পারছে না সে। আমি এবার বাসায় কি বলবো বল না? রোজা কোথায় চলে গেল? শান্ত হরিয়ান, আমি যা। কথা শেষ না করে থেমে যায় রিধিমা। এতেই যেন বেশ খটকা লাগে রিয়ানের। কি বলতে চাইলি তুই? কি বলতে চাইলাম? কিছু না তো। রিধিমাকে ছেড়ে বসে রিয়ান সন্ধিহান চোখে তাকায় তার পানে। বেশ কাচুমাচু হয়ে যায় রিধিমা। দেখ ঋধু, আমাকে কসম দিতে বাধ্য করিস না, আর না নির্ণয় ভাইকে বলতে। আমি জানি রোজ কই, তুই জানিস। প্লিজ বল না আবার বোন কই। আমি কিছু জানি না, বিশ্বাস কর। বলবি কি না? আমি কিচ্ছু জানি না। কথা শেষ করে বিছানা ছেড়ে উঠে রোজা ছুটে বেরিয়ে যেতে নিলেই হাত ধরে ফেলে রিয়ান। আমি শেষবার বলছি, রোজ কোথায়? বেশ ধমকের স্বরে কথাটা বলে রিয়ান। রাগীব দৃষ্টি দেয় রিধিমার পানে। রাগে লাল বর্ণ ধারণ করা চোখ জোড়া দেখে ভয়ে পিছিয়ে যায় রোজা। তোতলিয়ে বলে ওঠে, বাংলাদেশে? বজ্রপাতের ন্যায় কথাটি পুরো ঘরে ছেয়ে যায়, দেয়ালে বাড়ি খেয়ে বারবার ফিরে আসে মস্তিষ্কে। কি? বাংলাদেশে। নিজের হাতে রিয়ানের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যায় রিধিমা। এখনো স্তব্ধ রিয়ান, হাত পা যেন চলছে না তার। পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। অবাক হয়েছিস? গম্ভীর কণ্ঠের আওয়াজে ধ্যান ভেঙে বাস্তবে ফিরে সে। ভাই তোর গোয়েন্দা বোন নিজের মিশনে দেশে ফিরেছে। মানে? ও করে হেসে ওঠে নির্ণয়। হাসছো যে? ডেরে থাকিস, জেট বুক করা আছে, ফিরতে হবে। মানে? অত মানে জেনে তোর কাজ নেই। বোন তো বানিয়েছিস একদম ঝাকাস। আসলে ভাই। ডান হাত কিছুটা উঁচু করে রিয়ানকে থামিয়ে দিল নির্ণয়। পকেট ক্যামেরার হাতে বের করলো ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট। মাথা খুলতে গিয়ে আর চোখে একবার দৃষ্টি বুলিয়ে নিল রিয়ানের পানে। বেচারা মুখ কেমন পানসে হয়ে রয়েছে। ঠোঁটের কোণে সিগারেট রেখে দুই পকেট জুড়ে লাইটার খুঁজে চলেছে অনবরত। ব্যাপারটা খেয়াল হতে নিজের পকেটের লাইটারটা জ্বালিয়ে সিগারেটে আগুন ধরিয়ে দিল রিয়ান। নিঃশ্বাসের সাথে সিগারেটের প্রথম টান দিয়ে ধোয়া রিয়ানের মুখ বরাবর ছুঁড়ে নির্ণয়। অতঃপর হাত রাখে তার কাঁধে। দুজন এগিয়ে যায় রুমের ব্যালকনিতে। বিশাল আকাশ, তবে কোথাও দেখা মেলে না কোনো তারার। অন্ধকার আচ্ছন্ন পুরো আকাশ নিকষ কালো। দুজনের শান্ত দৃষ্টি আকাশের পানে। তারপর প্রেম চলে গেছে, সবাই চলিয়া যায়, সকলে যেতে হয় বলে। নির্ণয়ের কণ্ঠে হারানোর ব্যাকুলতা গলা বেশ ধরে এসেছে তার। লাইন দুটোয় বেশ মনোযোগ দিয়ে শুনছিল রিয়ান। অনুভব করছিল সঙ্গী হারানোর বেদনা। কাঁদছো ভাই? রিয়ানের প্রশ্নে বাঁকা হাসে নির্ণয়। এলোমেলো দৃষ্টি আবারও স্থির রাখে আকাশের পানে। ব্যালকনির রেলিংয়ে ধরে গা লাগিয়ে দাঁড়ায়। যদি এক সমুদ্র কাঁদি, তাহলে কি তাকে ছুঁতে পারবো? নির্ণয়ের প্রশ্নের উত্তর জানা নেই রিয়ানের। কি জবাব দেবে ভেবেই শুষ্ক ঢোক গিলে নিল সে। রিয়ানের অবস্থা ঠাওর করতে পেরে মৃদু হাসলো নির্ণয়, তবে তার রিয়ানের দৃষ্টির অগোচরে। আমি দাবার বোর্ডে সেই আড়াই চালের ঘোড়া। এমনভাবে মন্ত্রীকে আটকে দেব, মন্ত্রীর ছেঁড়ার ক্ষমতাও থাকবে না। সিগারেটের শেষে টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ক্ষান্ত হলো নির্ণয়। ঠোঁটে তার রহস্যময় হাসি অতীত টানছে। আমার অস্তিত্বে মিশে থাকে প্রজাপতি। আমার আগমনে তুমি হবে বিলীন, রোজ পাখি। ভাই ধ্যানের বিচ্ছেদ ঘটিয়ে শান্ত দৃষ্টিতে নজর বুলায় রিয়ানের শুকনো মুখে। বেশ বড় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তরাত্মা থেকে। দেশে ফিরবে ভাই? ফিরতে তো হবে, অনেক হিসেব যে এখনো বাকি সেখানে। এত বছর অপেক্ষা ছিলাম সঠিক সময়, হয়তো সময়টা আরো কিছুটা দেরি
হয়তো সময়টা আরও কিছুটা দেরিতে আসতে, তবে আমার মহারানী আমার উপরে চালবাজি করছে রিয়ান। এদিকের সব ডোন্ট ওয়ারি ব্রাদার্স, এভরিথিং ইজ ওকে। ভাই, কখনো যদি সব সত্য তার সামনে আসে কি হবে? সব ধ্বংস হবে ভাই। যেখানে সব ধ্বংস কারিগর আমি, সেখানে ধ্বংসের ভয় আমার নেই। অসম্ভব ঘুম এসে চোখ জোড়া দখল করে নিয়েছে রোজার। হাতে থাকা ল্যাপটপ এই কাজগুলো যেন শেষ করতেই চাইছে না। তার চোখ জোড়াও ধীরে ধীরে লাল হতে শুরু করেছে, বারবার হাই তুলছে। সময়ের দিকেও যেন খেয়াল রাখার ফুরসত নেই। দরজায় কড়া পড়তে এক ঝাঁক বিরক্তি এসে আবারও ভর করছে তার চেহারায়। পরপর করাঘাতের আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। হাতে থাকা ল্যাপটপ রকিং চেয়ারে রেখে এগিয়ে গেল দরজার কাছে। খটখট আওয়াজ এখনো বিদ্যমান। অপর পাশের ব্যক্তিকে কিছুক্ষণ সাদরে আপ্যায়ন করবে ভেবেই দরজা খুলে ধীরিম করে কিছু একটা পড়ার শব্দ পেয়ে চমকে ওঠে রোজা। দরজায় নজর দিয়ে মেঝেতে নজর বুলায় সে। কোমরে হাত রেখে মাটিতে বসে মা গো মা বলে কুকিয়ে ওঠে ইরফাজ। হাসি থামিয়ে রাখা দায়। কোনো মতে নিজেকে সংযত করে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ইরফাজের সামনে বসে রোজা। কারো উপস্থিতি টের পেয়ে এক ব্যাকল হাসি দেয় ইরফাজ। আহা, যে বেচারা ভেবেছিলাম তোমারে একটু সাবান ছাড়াই ধুলাই করব, আম কিন্তু এখন তো তুমি নিজে নিজেই সাবান ধুলাই মানে সাবানে ধুলাই হয়েছো। যাক গে বাবা, আমার আবার কষ্টটা কম হয়ে গেল। বলেই পাকা হাসলো রোজা। ইরফাজ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে অসম্ভব সুন্দরীর পানে। এত সুন্দরী বুঝি কেউ হয় তার অজানা ছিল। ঠোঁট নাকের মাঝ বরাবর অসম্ভব সুন্দর এক তিল, ডান চোখের নিচে পাতায় এক কালো তিল। তিলের সৌন্দর্যে যেন চোখ জোড়া অসম্ভব সুন্দর। তার দুধে আলতা গায়ের রং। মাশাআল্লাহ। মুখের সামনে তুড়ি বাজাতেই ঘোর কাটে ইরফাজের। রোজা হাত দিয়ে তাকিয়েছে তার পানে। উঠে আসুন। ইরফাজ হাত বাড়িয়ে রোজার হাত ধরবে, তার আগে হাত সরিয়ে নেয় রোজা। আবারও বেশ বোকা বনে যায় সে। এবার যেন নিজেকে আর কাটাতে পারলো না। রোজা উচ্চ শব্দে হেসে উঠল। ইরফাজের বেশ লজ্জা লাগছে। একটা অল্প বয়সী মেয়ের কাছে বোকা বনে গেল সেই ভেবে নিজেকে বলদ ভাবছে সে। ভাবার কিছু নেই, আপনি সত্যিই বলুন। কথা শেষ করে উঠে রকিং চেয়ারের দিকে এগিয়ে গেল রোজা। রেখে গেল একজোড়া বড় বড় চোখ। তা কি কাজে এসেছেন বলুন তো? আসলে ম্যাম, আজকের প্রেজেন্টেশনের ফাইলের জন্য এসেছি। ল্যাপটপ হাতে তুলে টি টেবিলের দিকে ইশারা করে রোজা। পড়া থেকে উঠে ফাইল হাতে নেয় ইরফাজ। নজর দেয় সামনে দাঁড়ানো রূপবতীর পানে। চোখ জোড়ায় ঘোর লাগে তার। আর কিছু লাগবে? ল্যাপটপের শাটার অফ করতে করতে প্রশ্ন ছুড়ে দেয় রোজা। না ম্যাম। আসুন তাহলে। অনুমতি পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে ইরফাজ। বুক ধুকপুক করছে, তার হার্টবিট যেন অতি দ্রুত উঠানামা করছে। দরজা ভিজে আবারও রকিং চেয়ারে এসে বসে রোজা। তবে এবার আর হাতে ল্যাপটপ নয়, খালি হাতে গা এলিয়ে দিয়েছে সে। চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম ধরা দিচ্ছে না দু চোখে তার। বুকের মাঝখানে ঠিক মাঝ বরাবর অসহ্য ব্যথা হচ্ছে তার। কিছু হারিয়ে ফেলার বেদনা। পাশের টেবিলে রাখা ফোনটা হাতে এগিয়ে হাতে তুলে রোজা। ফোনের গ্যালারিতে ঢুকতেই নির্ণয়ের হাস্যোজ্জ্বল মুখের অসম্ভব সুন্দর একটা ছবিতে দৃষ্টি স্থির হয় তার। অসম্ভব সুন্দর সে হাসি। রাগী গোমরা মুখর লোকটা যে হাসতেও পারে সেটা প্রমাণ করতে এই ছবিটা তুলেছিল সে। গালে টোলটা যেন তার হাসি সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুনেছি দেখলে আক্ষেপ বাড়ে, এমন কিছুর দিকে তাকাতে নেই। তবে আমার সরি তোমার আমি বলায় আমি মানি কি করে? ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা ছবিতে হাত বুলিয়ে বুকে জড়িয়ে নেয় রোজা। হঠাৎ মেসেজের টুং শব্দে কেঁপে উঠল ফোনটি। দুই ভ্রু কুচকে আসে রোজার। হাতে থাকা ফোনটির দিকে দৃষ্টি দিতে চোখে আসে হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত এক নাম্বার। প্রোফাইলে এক রক্তমাখা হাতের ছবি। আগ্রহ নিয়ে মেসেজ বক্সে ঢুকে রোজা। মেসেজ পড়তেই কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ে রোজার। বাংলাদেশে আসার পরে এটা তার নতুন নাম্বার। তবে এই নাম্বারে কারো মেসেজ আর ভাবলো না রোজা। সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই করলো সে। কে আপনি? মজা করছেন তাহলে? হাসির কয়েকটা ইমোজি পাঠায় রোজা। বুক কাঁপছে না? ব্যবসা গরমে বিরক্ত পুরো ধরনী। যেমন রোদ তেমন তার গরম, সাথে যোগ হয়েছে ধুলো। বাংলাদেশের বৈশাখের শুরুতেই বেশ কড়া রোদের উত্তাপ ছড়িয়ে পড়ে। এই রোদ মাথায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ণয়ের বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বেশ বড় একটা দল। কালো রঙের দুটো মার্সিডিজে গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম গাড়িতে রিদিমা, ত্রিধা, আয়ান, অপূর্ব। তাদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছুটে আসছে অপর গাড়িটি। পেছনে সিটে রয়েছে নির্ণয় চৌধুরী, যার কোলের উপর ল্যাপটপ রাখা। দৃষ্টি যেন তাতেই স্থির। নিজের প্রয়োজনীয় কাজে ব্যস্ত সে। অপরদিকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে হাঁসফাঁস করছে রিয়ান। মনে হাজারো প্রশ্ন জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোচড় মারছে তার পেটে।
পেট ফেটে বেরিয়ে আসতে চাইছে, তবে এই ছোট্ট বুকে এত সাহস কুলাচ্ছে না তার। নিজের মনের সাথে বেশ রসিয়ে যুদ্ধে নেমেছে সে। মনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একবার ভাবছে প্রশ্ন করবে ভাইকে, পর মুহূর্তে যেন সিদ্ধান্তে পাল্টে দিয়েছে সে। নির্ণয় চৌধুরীকে প্রশ্ন করা মানে নিজেকে কুয়াতে ফেলা, যা এখন মোটেও চাইছে না রিয়ান। পেট গুড়গুড় করতে থাকা প্রশ্নের ঝুড়িকে বেশ আলতো হাতে ছুঁয়ে দিয়েছে সে। কিছু বলবি? নির্ণয়ের ছোট এই প্রশ্নে যেন মনে কিছুটা সাহসের সঞ্চার হয় তার। বড় এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্থির করে নেয় সে। আসলে ভাই আমরা যাচ্ছিটা কোথায়? বাগান বাড়ি। ইয়ো, এই ধুলো চিটচিটে গ্রামে? ছি ভাই। এমন ভাব ধরেছিস যেন গ্রামে মানুষ থাকে না, সব গরু ছাগল। কিন্তু বাসায় নিয়ে গিয়ে এখন আমরা বাগান বাড়ি যাচ্ছিটা কেন? তুমি যতটা মাথা মোটা, তোর বোন ঠিক ততটাই চালাক। দেখো ভাই, তুই এইভাবে আমাকে অপমান করতে পারো না। সিরিয়াসলি? মান অপমান বলে কিছু আছে তোর জীবনে? তোর বলেছিলাম আমার বউর খেয়াল রাখতে, নজরও রাখতে, অথচ তোর চোখের আড়ালে আমার বউ গোয়েন্দা হয়েছে কিভাবে? তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারি না ভাই। বলেছি তোর বাপের আবার বিয়ে করাবো। ভাই এখন তো আমাদের বিয়ের করার বয়স। কোথায় এখন আমার বিয়ের ডিসকাশন করবে তুমি? তা না, শ্বশুরে হাঙ্গা দিতে চাইছো তুমি? তোর বিড়ালের পুটকির মতো চেহারা নিয়ে বিয়ে স্বপ্ন দেখছিস শালা? তোর মেশিনের ঠাডা পড়ুক, ভস্য হয়ে যাক, জ্বলে পুরে ভস্য হয়ে যাক তোর জ্বলে পুরে থাকা আলু, নেভে যাক তোর বংশের বাতি। আমার বউ ভাগিয়ে নিজে বউ বউ করছিস? তোর বউকে অন্য কারো বউ বানাবো আমি। আমার বউ আবার কোথায় পেলে তুমি? কি ভেবেছিস ত্রিধার প্রেমে তুমি প্যান্ট ভেজাচ্ছ, ক্যালোরি খরচ করছো, এসব কি আমার চোখের অগোচর হচ্ছে? তবে আমার বউ না পেলে তোর বিয়েতে দূর, বউ তোর না হয়ে অন্য কারো হবে। তারপর দুজন মাল খেয়ে গান গাইব, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, চলা যা হবে কাল দেখা যাবে সকালে। চোখ দুটো এক একটা রসগোল্লার মতো করে বিস্ময়ের চেহারায় নির্ণয়ের মুখে দিয়ে কে তাকিয়ে আছে রিয়ান। এসব কি ঠিক শুনছে না স্বপ্ন দেখছে নির্ণয় ভাই? এসব বলতে শরীরে বেশ জোরে এক চিমটি কাটে রিয়ান। লেগেছে? তার মানে সব সত্যি ভাই বলেছে এইসব? হ্যাঁ, আমি বলেছি চিমটা কাটতে হবে, আমাকে বললেই তো হতো, কেটে দিতাম। এখন আমার বউকে আনার ব্যবস্থা কর, নাহলে তোর বউকে অন্য কারোর সাথে বাসর করাবো। আমার বউ চাই আমার। বিশ্বাস করো ভাই, আমি সত্যি জানি না রোজা কই। কোলে থাকা ল্যাপটপ রিয়ানের দিকে এগিয়ে ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে নির্ণয়। তার মানে ভাই তুমি এতক্ষণ লোকেশন ট্র্যাকিং করছিলে? ইউ আর এ জিনিয়াস ভাই, রিয়েলি জিনিয়াস। আমার বউকে জলদি আনার ব্যবস্থা কর। আমি এখনই লোকেশনে আমাদের লোক পাঠাচ্ছি ভাই, ওকে তুলে আনতে। বাঁকা হাসে নির্ণয়, রহস্য ঘেরা সে হাসি যা দুঠোঁট গলিয়ে বাহিরে পেয়ে যাবে তার ছিটে ফোটাও দেখা মেলে না, দুই ঠোঁটের মাঝে আটকে রয়েছে। গ্রীষ্মের দুপুর কড়া রোদের সাথে বিরক্তিকর জ্যাম দুটোই যেন বাস হয়ে জীবনে আসে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে প্রায় আধা ঘন্টার মতো জ্যামে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে রোজা। এক চুলো এগোবার উপান্তর নেই। সামনে কি হয়েছে ভিড়ের মাঝে বুঝে উঠতে পারছে না সে। ক্লান্তিও যেন ভর করেছে পুরো শরীরে। অপরদিকে সূর্য মামাও যেন ঠিক মাথার উপর তার জ্বলন্ত কিরণে শরীরে আগুন ধরাতে ব্যস্ত। হেলমেটের কাজ উঁচু করে হাতের সাহায্যে মুখের ঘাম মুছে নেয় রোজা। আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান নির্ণয় করে রাগান্বিত স্বরে বলে। আরও কিছুটা সময় অপেক্ষা করে রোজা, তবে ধৈর্য যেন কুলিয়ে উঠছে না। সামনে কি হয়েছে দেখতেই মাথা থেকে হেলমেট খুলে লম্বা চুলগুলো আজ বেনুনিতে পেঁচানো, যা হেলমেট খুলতেই কোমর পেরিয়ে হাঁটুতে ঠেকে। বাইক থেকে নেমে সামনের দিকে এগুতে থাকে রোজা। তবে এত ভিড়ের মাঝে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বেশ খানিকক্ষণ সময় লেগেছে তার। তবে সামনের দিকে তাকাতেই চোখে মুখে আগুন জ্বলে ওঠে। তার রাগ যেন রিডি করে ছড়িয়ে পড়ে শিরায় উপশিরায়। নিজেকে শান্ত করতে হাত মুষ্টিবদ্ধ করে সে। রাস্তায় বেশ কিছু জায়গায় লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশেই পড়ে রয়েছে একজন বৃদ্ধ লোক, যার মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। তার ঠিক কিছু দূরে একটা সাদা গাড়ি দাঁড়ানো, যেখানে কয়েকজন ছেলে দাঁড়িয়ে তাস খেলায় ব্যস্ত। ছেলেগুলোর পায়ের কাছে নতজানু হয়ে বসে আছে একজন বৃদ্ধা। বারবার আকুতি কণ্ঠে বলছে, আল্লাহ দোহাই লাগে আব্বা, আমার স্বামীরে তোমরা বাঁচতে দাও আব্বা, আমার স্বামীরে হাসপাতালে লইতে হইব, এর মাথা থাইকা মেলা রক্ত ঝরছে, ও বাবা আমারে যাইতে দাও, পায়ে ধরি। ভেজা কণ্ঠে কিছুটা থেমে যায় বৃদ্ধা। রাস্তায় এত মানুষ, তবে তাদের সাহায্য করার কেউ নেই। সকলেই যেন দাঁড়িয়ে মজা দেখতেই ব্যস্ত। তোমাগো দুইটা পায়ে ধরি, আমাগো যাইতে দাও, কেউ তো সাহায্য ভিক্ষা দাও।
বৃদ্ধার কোনো কথাই যেন কানে ঢুকছে না ছেলেগুলো, নিজেদের কাজেই ব্যস্ত তারা। উপায়ন্তর না পেয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ালো বৃদ্ধা। ছেঁড়া শাড়ির আঁচল পেতে সকলের কাছে সাহায্যের অনুনয় করতে লাগলো বৃদ্ধা। এতজন দাঁড়িয়ে তবে একজন মানুষকে সাহায্য করতে কেউ এগিয়ে কেন আসছে না? এটা কি মানুষ? শালা সব কয়টাকে গুলি করে মারতে পারলে ভালো লাগতো আমার। না, হচ্ছে না, পারছে না নিজেকে থামাতে। পকেট হাতড়ে দুটো রুমাল টেনে বের করে সে। একটি দিয়ে খুব সুন্দর করে পুরো মুখ ঢেকে নেয়, অপরটি পেঁচিয়ে নেয় হাতে। সামনে এগোনোর আগে শাড়ির আঁচল পাতানো হাতে বৃদ্ধা এসে দাঁড়ায় রোজার সামনে। মারে আমায় একটুখানি সাহায্য কর মা, আমার স্বামীরে সাহায্য কর মা। পাতানো আঁচলে নিজের হাত এগিয়ে দেয় রোজা। ভেজা চোখ জোড়া যেন চকচক করে ওঠে বৃদ্ধার। ভিড় ছেড়ে সামনে এগিয়ে যায় রোজা, হাঁটু ভাঁজ করে বসে মাটিতে লুটিয়ে থাকা বৃদ্ধার পাশে হাত ছুঁয়ে দিতে যায় কপালে। তবে তার আগে কেউ যেন আটকে দিয়েছে তার হাত। হাতের মালিক খুঁজতে উপর দিকে তাকায় সে। শ্যামবর্ণের এক ছেলে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় রোজা। হাত ঝাড়াতে ছাড়াতে দাঁড়ায়, এমনভাবে পরিষ্কার করতে থাকে যেন কোনো আবর্জনা লেগেছে তার হাতে। কে রে বাল তুই, দেখছিস না কেউ সাহায্য করছে না? কোথাকার বেগম রোকেয়া হয়ে এলি সাহায্য করতে? তা আমি না হয় বেগম রোকেয়া, তুই কোন ক্ষেতের মূলা? আমরা চেয়ারম্যানের লোক। আই সি। তো ওনাকে কে মেরেছে? কথা শেষ করার আগে শক্ত এক ঘুষিতেই ছিটকে কয়েক সেন্টিমিটার দূরে ছিটকে পড়ে ছেলেটি। ঘটনাটা এত দ্রুত হওয়ায় হতবাক সকলে, ভড়কে যায় বাকি ছেলেগুলো। কারো দিকে না তাকিয়ে ছিটকে পড়া ছেলেটার দিকে এগিয়ে যায় রোজা। হালকা ঝুঁকে আবারও জিজ্ঞাসা করে, কি হলো বল, কে মেরেছে? এবারও ঝড়ের বেগে জোরে এক থাপ্পড় এসে পড়ে ছেলেটার গালে। গালে হাত দিয়ে বুঝতে চাইছে আসলে হলোটা কি। কেটে গেল বেশ কিছু সময়। এবার সে হুঁশে ফিরল। বাকি ছেলেগুলো সকলে ছুটে এসে দাঁড়ায় পড়ে থাকা ছেলেটার পাশে। সোজা হয়ে দাঁড়ায় রোজা, শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সব কয়টাকে। ছেলেগুলোর মাঝে বেশ মোটা, নাদুস নুদুস লাইক টেডি বিয়ার টাইপ একটা ছেলে রয়েছে। রোজা কিছুটা হেঁটে হাত রাখে ছেলেটার কাঁধে। সকলে যেন এবার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে, এমনটা হয়তো কারো কল্পনাও ছিল না। হেঁটে সামনে এগোতে থাকে দুজনাই। নাম কি? প্রশ্নের উত্তর না পেয়ে যেন বিরক্ত রোজা। হাতের উল্টো পিঠে সাহায্যে এক থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। গালে হাতে বিস্ময়ের চোখে রোজার মুখের দিকে তাকায় ছেলেটি। আসলে ঘটনাটা কি ঘটলো বুঝতে বেশ দেরি হলো তার। কাহিনী মস্তিষ্কে প্রসেসিং হতে ক্ষিপ্ত চোখে তাকায় রোজার চোখে। এই মেয়ে আমাকে মারলো কেন? নাম কি? বাকেট মুন্ডো। ভ্রু কুচকে নেয় রোজা। কিসের বাকেট তুই, টিউবওয়েলের নাকি অন্য কিছুর? কিসের বাকেট তুই, টিউবওয়েলের নাকি অন্য কিছুর? আবারও এক থাপ্পড় পড়ে ছেলেটার গালে। অপর হাতে আবারও পাশের গাল চেপে ধরে ছেলেটি। নাটকীয় ভঙ্গি করে রোজা বলে, শোন বাকেট, তোরে যদি আমি এমনি মারি তাহলে কি তোর খুব লাগবে? উপর নিচ মাথা ঝাঁকায় বাকেট। মানে তার খুব লাগবে। উত্তরে বেশ খুশি হয় রোজা। তাহলে একটা কাজ কর, মার খেতে না চাইলে ওই বৃদ্ধা দুইটাকে এক্ষুনি হসপিটালে দিয়ে আয়। আর যদি কথার নড়চড় কথা শেষ করার আগেই বাকেট উধাও। হো করে হেসে ওঠে রোজা। কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে হাজির বাকেট। বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছাড়বে এমন সময় গাড়ির সামনে বাকি দুজন এসে হাজির। রোজার অগ্নি চোখে তাকায় দুজনের দিকে, তবে তাতেও যেন কোনো নড়চড় নেই ওদের। সামনে তাকে শুষ্ক ঢোক গিলে বাকেট। আরে আরে ব্রাদার্স, ওদের যেতে দে তোরা। যা কথা আমার সাথে বল। তুই কে রে? তোর আম্মা। বলেই হ্যাংলা পাতলা ছেলেটার বুক বরাবর সজোরে এক লাথি মারে রোজা। বেশ কিছু দূরে ছিটকে পড়ে ছেলেটি। তারপর ছেলেটি এগিয়ে আসতে নিলেই তার ঠিক নাক বরাবর একটা পাঞ্চ করে। দুজনেই যখন রাস্তার পাড়ে এলো পাথারি ঘুষি দিয়ে কারো নাক মুখ থেতলে দেয় রোজা। ওদিকে বাকেট অনেক আগে বেরিয়ে গেছে বৃদ্ধা মহিলা ও তার স্বামীকে নিয়ে। বেশ কিছুক্ষণ পরে ছেলেগুলোকে ছেড়ে দেয় রোজা। হাত বেশ কেটে গিয়েছে তার, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। আর কখনো যদি কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে দেখি না, আজকে মেরেছে, এরপর পুরুষত্ব হারাতে হবে। কথা বলতে কাশি উঠে রোজার। একেই তো গরম, তার মাঝে এত ঝামেলা, গলা শুকিয়ে কাঠ হয়েছে। আপা এই যে পানিটা লন, কাশি কইমা যাই। হাতের কাছে এক বোতল পানি পেতে ছো মেরে নেয় রোজা। এক মোচড়ে খুলে বোতলের ছিপি ঢকঢক করে পুরো বোতলটায় খালি করে সে। যাক, এবার শান্তি লাগছে। তবে পানিকে দিয়েছে খুঁজতে সামনে পড়ে বাচ্চা একটা ছেলে। গায়ের রং বেশ সাদা, তবে অযত্নে তা ঢাকা পড়েছে। চোখ দুটো বেশ টানা টানা, হাফ প্যান্ট সাথে একটা স্যান্ডো গেঞ্জি। তুই পানি দিয়েছিস? হ্যাঁ আপা, আপনার কেমন কাশ উঠছিল, হেল লাইগাই তো বোতলখানা দিলাম। তার নাম কি তোর? পাপ্পু। কোন ক্লাসে পড়িস? পড়ি না তো। কেন? এই যে কাম করি, না হলে খামু কেমনে? তোর বাপ মা কেউ নাই?
বাপে আমারে আর মারে ফেলাইয়া আর একটা বেডিরে বিয়ে করছে। এরপরে মা আমারে লইয়া বস্তিতে থাকতো। তাই কিছুদিন আগে আম্মাই মারা যায়। তখন এই যে এখন কাম কইরা খাই। অসম্ভব সুন্দর একটা মুখ, কি মায়াবী তার চোখ। এমন বাচ্চা ফেলেও তার বাপ যেতে পারে ভেবে বুকটা হাহাকার করে ওঠে রোজার। তাই এখন আমি যাই আপা, মাল বেচা মহাজনের টাকা দিতে হইব। তোর পানির দাম নিবি না? লাগবো না আপা, আপনারে আমি খুশি হয়ে দিছি আপা। ভ্রুজোড়া কুচকে আসে রোজার, এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করে সে। তা তোর খুশির কারণ কি? ছেলেটা হাসি মুখে সহসায় হাতে আঙ্গুল উঁচিয়ে দেখায় মাটিতে পড়ে কাতরানো ছেলেগুলোর দিকে। এরা পুরো এলাকার মানুষরে খুব জ্বালায়। একদিন জোর কইরা আমার কাছ থেকে পানি নিছিল, তাই কোনো দাম দেয় নাই। মুচকি হাসে রোজা, হাত রাখে ছেলেটার মাথায়। তুই যাবি আমার সাথে? না না, মহাজনের টাকা দিতে হইব। তোর মহাজনের টাকা আমি দিয়ে দিব। আমার লগে যাবি তুই? অবাক চোখে তাকায় ছেলেটির চোখে অবিশ্বাস। আপনি সত্যি কইতাছেন আমার লইয়া যাইবেন? হ্যাঁ, আজ থেকে আমার লগে থাকবি তুই। সত্যি আপা? 3 সত্যি। দুপুর গড়িয়ে রাত, পাপ্পুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোজা। পুরো বিকেল জুড়ে পাপ্পুর বেশ কিছু ড্রেস, বই এসব কিনে তারপর বাড়ি ফিরেছে তারা। নিষ্পাপ ছোট্ট মুখের পানে তাকিয়ে মুচকি হাসলো সে। পাপ্পুর খেয়াল রাখতেই এক মহিলা মেয়ে ঠিক করা হয়েছে, কাল সকাল থেকে আসবে। কপালে ছোট ভালোবাসার পরশ এঁকে গায়ের চাদর টেনে দিল রোজ। বেড টেবিলের উপরে থাকা বাইকের চাবি হাতে তুলে নি আবারও তাকালো ঘুমন্ত ছেলেটির মুখের পানে। হাতে চাবির দিকে তাকে এক দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। গেটের কাছে আসতে নজরে এলো দারোয়ান, ঘুমে বিভোর, অথচ পুরো রাত জাগার কথা তার। কোনো প্রকার রাগ না দেখে শান্ত ভয়েসে ডাকলো রোজা। চাচা। ফোঁস করে নাক ডাকার আওয়াজ, তবে নেই ডাকের সারা। এবার বেশ কড়া করে ডাকলো রোজা। চমকে ধিকপিক করে উঠে দারোয়ান। চোর চোর। কোথায় চোর? সামনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুম একদম পালিয়ে যায় হামিদের। চোখ কচলে বড় একটা হাই তুলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। আম্মাজান, কিছু লাগবো আপনারে? না চাচা, আমার ঘরে পাপ্পু ঘুমোচ্ছে। আমি কাজে বাইরে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন ওর। আমি ভোরের দিকে ফিরে আসব। আপনি কোনো চিন্তা কইরেন না আম্মা, আমি খেয়াল রাখবো। আর কথা না বাড়িয়ে গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় রোজা। কাজ শেষ করে কালকে ঢাকা ব্যাক করতে হবে তার। প্রায় মাঝরাতে গাড়ির ব্যাক সিটে বসে ফোনে কার রেসিং গেম খেলছে নির্ণয়, আর পাশে আধা সহে ঘুমে ঝিমোচ্ছে রিয়ান। এত রাতে এখানে বসে গেম না খেলে বাসায় নরম বিছানায় শুয়েও তো খেলা যেত। বিড়বিড় করে কথাগুলো বলে আবারও ঝিমাতে শুরু করলো রিয়ান। কিছু বললি? সহসা চমকে উঠে সে, শুষ্ক ঢোক গিলে জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মানে ভাই, কই কিছু না তো। তোর কি কোনো দিক দিয়ে আমার বয়রা মনে হয়, নাকি আমি কানে আঙুল দিয়ে আছি? আসলে আমি বলছিলাম কি, এত রাতে এখানে গেম খেলতে এসেছো, সামনেই দেখো কত বড় জঙ্গল, যদি হিংস্র কোনো প্রাণী বেরিয়ে আসে। তোর কেন মনে হলো আমি এখানে গেম খেলতে এসেছি? এখানে গাড়ি থামিয়ে তুমি মোবাইলে গেম ছাড়া আর কোনো কাজ করছো বলে তো আমার চোখে পড়লো না। সাথে কি আর তোকে মাথা মোটা বলে? নিজের মাথায় হাত রেখে একবার পরীক্ষা করে নেয় রিয়ান। কই, আমার মাথা তো ঠিকই আছে, আর আমি কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না। ভাই প্লিজ বলো না এখানে কেন এসেছি আমরা। আমার বউকে নিতে। মানে কি, এই রাতে, তাও আবার জঙ্গলের পথে বউ কোথায় পাবে তুমি? ওয়েট, তুমি রোজকে রেখে বিয়ে কবে করলে? হঠাৎ দূরে কোনো এক আলো গাড়ির কাছ পেরিয়ে ভিতরে প্রবেশ করতে চোখ খিচে বন্ধ করে নেয় রিয়ান। তবে একজনের দৃষ্টি এখনো স্থির সামনের পানে। শান্ত চোখ জোড়ায় নেই কোনো রাগের আভাস, শিকারী চোখ জোড়ায় প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই দূরে কালো শর্ট ক্রপ টপ, সাথে ব্যাগি, মাথায় জড়ানো হেলমেট। দূর থেকে ছুটে আসে এক কালো হলুদ মিশ্রণের বাইকের উপর। বাইক যেন ঝড়ের গতিতে ছুটে আসছে সামনের পানে, তবে মাঝে বাধা হয়ে দাঁড়ায় কালো পোশাক পরিহিত কতগুলো গার্ড। রানিং বাইক জোরে ব্রেক কষে ক্ষিপ্ত চোখে সামনে থাকা মানবগুলোকে পর্যবেক্ষণ করে রোজা। সব কয়টা পুরুষ যেন অতিশয় লম্বা, স্বাস্থ্যবান। মাথার হেলমেট খুলে বাইকের উপর রেখে কিছুটা আয়েসি ভঙ্গিতে বসে সে। কি চাই এখানে? সকলেই নিশ্চুপ, কারো মুখে যেন নেই কোনো কথা। মাথা নিচু করে সকলেই মাটির পানে তাকিয়ে আছে। হোয়াট হ্যাপেন? আমি কি দেখতে সুন্দর নই? তোমরা আমাকে না দেখে মাটিতে কেন তাকিয়ে আছো? রোজার করা প্রশ্ন শুনে কাশি উঠে যায় রিয়ানের। সামনের মেয়েটা যে রোজা এটা সে কিছুক্ষণ আগেই বুঝেছে। নির্ণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনের পানে। তার চোখ জোড়া শান্তি অনুভব করছে যে সামনে প্রেয়সীর মুখ পানে তাকিয়ে হৃদয়ের সকল অস্থিরতা যেন নিমিষেই মিলিয়ে গেছে তার। গার্ডদের থেকে কোনো উত্তর না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে নেয় রোজা। সামনের পানে চোখ স্থির রেখে নেমে দাঁড়ায় বাইক থেকে। সকলের দৃষ্টি এখনো মাটির পানে। এক পা করে এগিয়ে এসে দাঁড়ায় তাদের কাছে। কে পাঠিয়েছে তোমাদের? কি চাই?
না, সবগুলোর মুখে যেন কুলুপ এঁটে দিয়েছে কেউ। নিজের ধৈর্য যথাসাধ্য পরীক্ষা নিজেই নিচ্ছে রোজা। কি হলো, কথা কেন বলছো না? দূর থেকে আসা পায়ের শব্দ কানে আসছে। রোজার কথা গলায় আটকে গিয়েছে যেন। এক এক করে পাশ কেটে গার্ডরা সকলে ওভারকোট পরিচিত কেউ একজন এগিয়ে আসছে তার পানে। সব গার্ডরা দুপাশে ভাগ হয়ে গিয়েছে, মুখে কালো কাপড় বাঁধা। চেনার উপায় নেই। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে এক গাড়ি দাঁড়ানো, তবে সবে মাত্র নজরে এলো রোজার। দূরত্ব কাটিয়ে রোজার একদম নিকটে এসে দাঁড়ায় যুবকটি। কে কে আপনি? নিশ্চুপ ছেলেটি পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে নিল রোজা, তবে চোখ জোড়া থেমে গেল যুবকের সিল্কি এলোমেলো চুলগুলোতে। চোখ ছুঁই ছুঁই চুলগুলো বেশ অযত্নেই পড়ে রয়েছে। হাতে গিয়ে কিছুটা ছুঁয়ে দেয় রোজা। ঘোর লাগানো চাহনি নিয়ে তাকিয়ে থাকে রহস্যময় মানবের পানে। কে পানির মতো কিছু মুখে পড়তে চোখ বন্ধ হয়ে আসে রোজা। ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে ঘুমের দেশে। পড়ে যেতে নিলে হাত বাড়ি আগলে নেয় নির্ণয়। অশান্ত ঝড় তোলা বুকে জড়িয়ে নেয় তার পাখিকে, আলতো হাতে তুলে নেয় কোলে। এতক্ষণ পুরো ঘটনায় গাড়িতে বসে দেখছিল রিয়ান। ঠোঁটে খেলে যায় তার মুচকি হাসি। রোজাকে কোলে নিয়ে গাড়ির কাছে আসতে একজন গার্ড এগিয়ে এসে খুলে গাড়ির দরজা। নির্ণয় বেশ যত্নে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয় রোজাকে। রিয়ানের দিকে তাকাতেই শয়তানি হাসি দিয়ে ভ্রুজোড়া নাচান রিয়ান। বিরক্ত এসে ঘিরে ধরে নির্ণয়ের মাঝে, নিজেকে শান্ত রেখে মুখে ফুটিয়ে তোলে মিষ্টি এক হাসি। নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, রিয়ান শ্বশুরের ছেলে আমার, তুমি দয়া করে সামনের সিটে বসো ভাই। হয়নি, আর একটু করুন সরে প্লিজ ভাই। তুই টুনটুনিতে দিব শালা, নাম গাড়ি থেকে। কি ভাই, তুমি কি ভেবেছো ধমক দিলে আমি আমার বোনকে আমার কাছে রেখে নেমে যাব? কভি নেহি, ওটি একদম হচ্ছে না ভাই। ও, তাহলে কি আমার আর তোর বোনের বাসর দেখবি বলে ঠিক করে রেখেছিস? তুই চাইলে দেখতেই পারিস, তবে রোজ জেগে উঠলে তোকে কি বলবে ভেবে রাখিস। সে তুমি যাই বলো না কেন, আমি নামছি না। ঠোঁটে শয়তানি হাসি রেখে প্যান্টের জিপারে হাত রাখে নির্ণয়। রিয়ান এখনো বেশ একইভাবে গাড়িতে বসা। তো তাহলে শুরু করা যাক শালা বাবু। কথা শেষ করে জিপার একটানে খুলে ফেলে সে। রিয়ানের চোখ জোড়া গোল গোল হয়ে যায়। এখনই হয়তো কোটর থেকে বেরিয়ে এলো বলে। ছি ভাই, করছোটা কি? তোর বোনের সাথে বাসর করছে, এখানে নামবি নাকি বাকিটা? এক লাফে গাড়ি থেকে নেমে যায় রিয়ান। এখানে থাকলে যে আরো কত কি হবে ভেবে মাথা ঘুরছে তার। জিপার উপরের দিকে লাগিয়ে হো হো করে হেসে উঠে নির্ণয়। পানসে মুখে গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে রিয়ান। রাগে গজগজ করতে করতে গান ছাড়ে গাড়িতে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই। ব্যাক সিটে নির্ণয় কড়া আওয়াজে মেজাজ যেন আরও বিগড়ে দেয় রিয়ানের, তবে মুখে টু শব্দটি পর্যন্ত করে না সে। অপরদিকে ব্লুটুথ কানেক্টেডের মাধ্যমে রিয়ানের সিলেক্ট করা গান নিমিষে পাল্টে দেয় নির্ণয়। রিয়ান ব্যাক সিটের দিকে তাকাতেই টুক করে চোখ মেলে দিয়ে গানের সাথে গলা মিলিয়ে গান ধরে নির্ণয়। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গেলে গেলে খা। অশান্ত রাত, আকাশ ভরা তারার মাঝে গোলথালার মতো জ্বলছে চাঁদ। হলুদ মৃদু আলোতে ঘুমে আচ্ছন্ন এক অষ্টাদশী রূপ যেন নেশা ধরিয়ে ছাড়ছে পুরো শরীরে। মস্তিষ্ক যেন অটোমেটিক কাজ করা বন্ধ করেছে। শুষ্ক ঢোক গিলে জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় নির্ণয়। ঘুমন্ত রোজার মুখের পানে তাকিয়ে হাঁসফাঁস করতে থাকে সে। মন চাইছে গোলাপি ওষ্ঠের স্বাদ নিতে, তবে রোজার ঘুমের বিন্দু পরিমাণ সুযোগ না নিয়েই সিটে গায়ে নিয়ে চোখ জোড়া বন্ধ করে নিজেকে কন্ট্রোলে আনতে গিয়েও যেন বারবার ব্যর্থ সে। চোখ মেলে আবারও তাকায় কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ঘুমপড়ির পানে। বেশ বড় এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ বুজে নেয়। মনে মনে চলছে কঠিন যুদ্ধ। নেশা ভরা চোখ জোড়ায় যেন সব সর্বনাশের উৎস। দীপ করে বন্ধ চোখ মেলে হাতের সাহায্যে ছুঁয়ে দেয় রোজার গোলাপি ঠোঁট জোড়া। জেল জাতীয় কিছু অনুভব হতে ধীরে ধীরে হাত এগিয়ে আনে নাকের কাছে। স্ট্রবেরি ফ্লেভার নাকে আসতে আবারও নেশা চড়িয়ে দেয় পুরো শরীর জুড়ে। রোজার ঠোঁটে ছোঁয়ানো আঙ্গুল জিভ দিয়ে চেটে নিয়ে হালকা ঝুঁকে ঘুমন্ত রোজার মুখের দিকে কানের কাছে আসতে ফিসফিসিয়ে বলে, Do you like strawberry, darling? I also love strawberry flavored. উফ, তোর আমার যে কি মেল, তাই না মাই ফাকিং রোজ পাখি? তাহলে শাস্তিটা না হয় পছন্দের স্ট্রবেরিতেই হোক, তো ডানা কাটতে না পারে ভাঙতে তো ঠিকই পারবো। কি বলিস জান? ঘন জঙ্গলের মাঝে বরাবর পথের শুরু। কিছু দূরে গিয়েই রাত জাগার হিংস্র নেকড়ের দল প্রায় জানান দিয়ে যাচ্ছে রাতের শেষ প্রহর প্রায় উপস্থিত। জঙ্গলের পথ ধরে ছুটে চলেছে নির্ণয়ের কালো রঙের গাড়িটি। ইতিমধ্যে সামনের সিটে বসা রিয়ান পাড়ি জমিয়েছে ঘুমের রাজপুরীতে, যেখানে নেই পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ, থাকে না ক্লান্তি, থাকে না কোনো চিন্তার ছাপ। পুরো সময়টাই যেন শান্তিতে স্বস্তি।
গভীর জঙ্গল পেরিয়ে ছোট্ট একটা গ্রামের শেষ মাথায় রয়েছে নির্ণয়ের বাগানবাড়ি। স্টিল আর টিনের তৈরি অসম্ভব সুন্দর এক কারুকাজের অমায়িক রাজ্য। প্রায় 1.5 বিঘা জমির উপর তৈরি বাড়ির চারিপাশে রয়েছে মস্ত প্রাচীর ঘেরা। গ্রামের শেষ প্রান্তে হাওয়ায় জনমানবের নেই তেমন আনাগোনা। বাড়ির পেছনের দিকে বয়ে চলেছে নদী, যার স্নিগ্ধতা মনকে আরো শীতল করে তোলে। বউকে খোঁজার ফন্দি সাজিয়ে বাংলাদেশ এসে এক চুল পরিমাণ রেস্ট নেওয়ার সুযোগ হয়নি। এসে থেকেই মাথায় যেন এক চিন্তায় ভর করেছে, রোজ চায়। অবশেষে বউ নিয়ে ফিরেছে নিজের বাগান বাড়িতে। অতল ঘুমের মাঝে ডুব দিয়ে থাকা রোজাকে পাজাকুলে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে নির্ণয়। নিজের বরাদ্দকৃত ঘরে গিয়ে বিশাল এক বিছানায় ঠিক মাঝ বরাবর শুয়ে দেয়। শুয়ে থাকা রোজার দিকে কিছু সময় তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। পরনে শর্ট ক্রপ টপ, নিচে প্লাজো টাইপ জিন্স, নাভির কাছে জায়গাটা বেশ অনেকটাই উন্মুক্ত, যার থেকে পেটের কালো তিলটা মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে। ফোঁস করে দম ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে রোজার টপ কিছুটা টেনে নিচে নামিয়ে দেয় নির্ণয়। ঘুমের রানী। ঘুমের মাঝে পাড়ি জমালে শরীরের কাপড় ঠিকঠাক থাকে না। কিছুক্ষণ আগে ঝকঝকে তারা আর চাঁদে সমাহারে মিলিত আকাশ এখন কালো চাদরে ঢাকা। থেকে থেকে বিজলি চমকানো শব্দ কানে আসছে। জানালায় পর্দা থাকার কারণে ঝড়ো বাতাস এসে উড়িয়ে দিয়ে আবারও আছড়ে ফেলছে জানালার গ্রিলে। বাতাসের প্রকোপে রোজার কপাল বেবি হেয়ারগুলো উড়ে এসে পড়ছে মুখে। নেশাত্মক চোখ জোড়া যেন পিপাসা আরও বাড়িয়ে তুলেছে এই আবহাওয়া। মিলনের সুখ যেন প্রাণের মাঝে দোলা উড়িয়ে চলছে কঠিন খোলসের মানবটির। বাচ্চা এক মেয়ের প্রেমে মত্ত হয়ে এত বছর পরে আবারও দেশের মাটিতে পা পড়েছে তার। রোজার থেকে চোখ সরিয়ে জানালার দিকে এগুতে এগুতে গায়ের ব্ল্যাক শার্টের বোতামগুলো এক এক করে খুলে উন্মুক্ত হয় চওড়া বুক। ধীর হাতে খুলে মাটিতে ছুঁড়ে ফেলে গায়ে অর্ধাংশ লেগে থাকা শার্ট। একটু একটু করে উন্মুক্ত হয় পুরো শরীর। অসম্ভব সুন্দর তার পেটানো বডি, যা মেয়েদের বুকের হার্টবিট বাড়াতে যথেষ্ট। উন্মুক্ত গায়ে গিয়ে দাঁড়ায় জানালার কাছে। ঝুলতে থাকা পর্দা একপাশে টেনে দিতেই হু হু করে ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে শিহরণ ধরিয়ে দেয়। নির্ণয় চোখ বুজে উপলব্ধি করতে থাকে বাতাসের শিহরণ। মন মস্তিষ্কে যেন ভালো লাগা অনুভূতি ছেয়ে যায়। এরই মাঝে ঘটে যাওয়া স্মৃতিতে পাড়ি জমিয়ে নেয়। সেবার শীতের আমেজে উত্তরবঙ্গের চৌধুরীদের পৈতৃক নিবাসে পুরো পরিবার সমেত এসেছিল নির্ণয়। রোজা শীত এলেই যেন সকলের কুয়াশা ঢাকা উত্তরবঙ্গের কথা মনে হয়। আর উত্তরবঙ্গ মানে ঘন কুয়াশা ঢাকা মেঠোপথ, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো কিংবা বিভিন্ন স্বাদের পিঠেপুলি। ডিসেম্বর জানুয়ারিতে উত্তরবঙ্গের শীত স্বাভাবিকের তুলনায় একটু বেশি। আকাশে মেঘ না থাকলে পঞ্চগড়ের যে কোনো জায়গায় দেখা মিলে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার চূড়া। কনকনে শীতের মাঝে বাইক রাইডের জন্য বের হবে নির্ণয়। ফুল রেডি হয়ে হাতে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে যেই না সদর দরজা অতিক্রম করবে, ঠিক সেই মুহূর্তে হাতে টান অনুভব হতেই থেমে যায় তার পা। চোখে মুখে রাগের ছাপ ফুটিয়ে পিছনে তাকাতে অসম্ভব সুন্দরী পরীর মতো লাল ড্রেসে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটি নজর কাটে তার। চোখ জোড়া স্থির হয় তার ফর্সা মুখশ্রীতে। ঠোঁটের উপরে তিল যেন কামুকতা শিহরণ। 8 বছরের বাচ্চা, তবে শরীরের গঠন বরাবরই বাঁধিয়ে রাখার মতোই যেন পুরো শরীর ছাপিয়ে যায় রোজার। নির্ণয়ের টেনে ধরা হাত ধরে সামনের দিকে টেনে সোজা হয়ে দাঁড় করিয়ে দেয় রোজাকে। কপালে ভাঁজের উদয় হয় তার। এক ভ্রু নাচে আবারও তাকায় মেয়েটার পানে। কোথায় যাচ্ছ নির্ভাই? তোকে পরিচিত হবে বলছি। কেন নয়? কে হোস আমার তুই? তোর বালের প্রশ্নের উত্তর কেন দিতে যাবো আমি? আমিও যাব তোমার সাথে নির্ণয় ভাই। তোকে নিচ্ছি না আমি। আমাকে তোমার সাথে নাও না নির্ণয় ভাই, আমি তোমাকে আমার সব ডল আর চকলেট দিয়ে দেব। নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে রাগ চোখে তাকায় নির্ণয়। এতটুকু মেয়ে কিনা তাকে ঘুষ দিতে চাইছে। দাঁত কটমটিয়ে রাগি চোখে তাকায় রোজার দিকে। বোকা রোজা সে রাগ বুঝলো কিনা কে জানে। নির্ণয় চোখে চোখ পড়তে খিলখিলিয়ে হেসে উঠে সে। রাগের মাঝে বেশ অবাক হলো নির্ণয়। পুচকে একটা মেয়ে তার রাগকে বালছেড়া করছে ভেবে বিরক্ত হলো সে। তবে কথা না বাড়িয়ে চলে যেতে নিলে আবারও থামিয়ে দেয় হাঁটা। নিজেকে কিছুর সাথে জড়িয়ে আছে বুঝতেই পেটের দিকে নজর দেয় সে। লম্বা সুঠামদেহী শরীরের মাঝে ছোটখাটো এক পিঁপড়ে ছানা এসে পড়েছে। ছোট ছোট দুটি হাতের বাঁধনে আটকে গেছে নির্ণয়। পিছন থেকে তাকে ছোট ছোট হাতে জড়িয়ে নিয়েছে রোজা। এগোতে চেয়েও ব্যর্থ হয়ে দাঁড়িয়ে যায় সে। কি হচ্ছে রোজ? আমি যাব তোমার সাথে নির্ণয় ভাই, আমায় নিয়ে চলো। দূরে যা বলছে, নাহলে থাপড়ে গাল লাল বানিয়ে দেব। ছাড় আমাকে। আগে আমাকে সাথে নাও, তারপর ছেড়ে দিবে। এই তোমার প্রমিস। ভ্রুজোড়া কুচকে নেয় নির্ণয়। সন্ধিহান চোখে তাকায় রোজার মুখশ্রীতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।